সুধীর দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা লাইভে আমার অনুষ্ঠানটি দেখছেন এবং ভবিষ্যতেও ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। দর্শক ও শ্রোতা, আপনারা আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পারিবারিকভাবে আপনারা সুখে শান্তিতে আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতাদেরকে যখন আমরা বলি জনপ্রতিনিধি, জনপ্রিয়, তখন যদি এখানে একটা রাজনৈতিক দল এবং নেতাকে যদি মার্জিনালাইজড করতে চায় কেউ, বাস্তব থেকে দূরে সরায় দিতে চায়, তখন পিছনে যারা ষড়যন্ত্রকারী অর্থাৎ মীর জাফর যারা থাকে তারা একটা কুটচাল দেয়। ওই কুটচালটা কি জানেন? কুটচালটা হলো বলবে যে স্যার, আপনাকে নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয় আপনাকে সিকিউর প্লেসে নেব। দর্শক বৃন্দ, আমার কথাটাকে একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি ঘুম থেকে উঠে সকালবেলা নাস্তা খাওয়ার পরে বাইরে যাবেন, ঘুরতে যাবেন, ওই মুহূর্তে যদি এসে 10 জন পুলিশ বলে স্যার আপনি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, আপনাকে আমাদের নিরাপত্তা দিতে হবে, তো নিরাপত্তা দেওয়ার জন্য আপনি চা খাইতে চাইবেন, আপনাকে ঘিরা রাখবে, আপনি টয়লেটে যাবেন, আপনি ঘিরা থাকবে, অর্থাৎ আপনার ব্যক্তি জীবন বলতে আর কোনো কিছু থাকবে না। আপনার সাথে আপনার বাবা দেখা করতে আসবে, সিকিউরিটি বলবে বাবারে ভালো করে চেক করবে, বাবা যদি কিছু একটা করে। আপনার স্ত্রী আসবে, স্ত্রীকে উলঙ্গ করে দেখবে যে তার কাছে এসে যদি আপনাকে হার্ট করে। দিস ইজ দ্য ট্যাকটিক্স। আপনাকে আমি একটা কথা বলি, জন এফ কেনেডি যখন তার বাবা তাকে বলেছে যে তোমার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যেতে হবে, তখন জ্যাকুলিন কেনেডি একটা কথা বলছিল, হোয়াইট হাউসে তোমার যে নিরাপত্তা ব্যবস্থা আছে আমি ওটা পছন্দ করি না। এই নিরাপত্তার নামে আমার পুরা প্রাইভেসিকে ধ্বংস করা হবে, আমাকে জনগণ থেকে দূরে সরাইয়া দেয়া হবে, আমি জনগণের সাথে হাত মিলাতে পারবো না, এই ব্যবস্থাটা করা হবে। আমি বাস্তবতা আর জানবো না, রাস্তার কোন লোকজন আমার কাছে এসে বলবে না যে আমি কোনটা ঠিক করছি আর কোনটা ভুল করছি, জনগণ এটা বলার সুযোগ পাবে না। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে মুজিব শেখ ক্ষমতায় বসেছিল, কোন নির্বাচিত হয় না, আমি ওইদিকে না যাই, অত্যন্ত জনপ্রিয়তা নিয়ে মুজিব শেখ ক্ষমতায় বসেছিল। ভারতীয় তল্পি বাহকরা, বেঈমানরা, মীর জাফররা কি বললেন, নেতা আপনি এত বড় নেতা, আপনি প্রেসিডেন্ট, আপনি প্রধানমন্ত্রী, আপনার একটা সিকিউরিটি আছে না, আপনার নিরাপত্তা আছে না। এটা কইরা কি করছে আপনারা জানেন দর্শক বৃন্দ? মুজিব শেখকে বাস্তবতা থেকে দূরে সরাইয়া দেওয়া হয়েছে। মুজিব শেখের ধারে কাছেও আর লোকজনদেরকে যেতে দেওয়া হলো না। মুজিব শেখের কাছে যারা জড়ায় ধইরা মুজিব শেখকে কোলাকুলি করতে যাইতো, গালে চুমা দিতে যাইতো, তাদেরকে বলা হইল না, তার সিকিউরিটি। মুজিব শেখ এমন ভাবে জনবিচ্ছিন্ন হলেন, তার আত্মীয় স্বজনরা কে কোথায়, ডানে বায়ে আছে, জীবিত আছে না মরে গেছে, এই খবর নেওয়ার সময় মুজিবের ছিল না, তার ধারে কাছে কাউকে ঘেঁষতে দেয়া হতো না। এবার তার পরবর্তীতে জেনারেশনের দিকে তাকান। বাংলাদেশের সৌভাগ্য দর্শকবৃন্দ, আমি ঐতিহাসিকভাবে আপনাদেরকে যদি আমি ব্যাখ্যা করতে চাই, জিয়াউর রহমান যখন সরকার প্রধান হলেন, উনি আর্মি ইউনিফর্ম পরে, কেন আপনারা মনে হয় কাদা মেখে লোকজনের পাশে বসে চা খেতেন, আড্ডা মারতেন, জিজ্ঞাসা করতেন, যদিও ধমকে সুরে বলতেন, কিন্তু কাছে যেতেন। উনি দেখেছেন, উনি জেনেছেন একজন মানুষকে, একজন সরকার প্রধানকে কি করে জনবিচ্ছিন্ন করা হয়, উনি দেখেছেন। উনি কাছে যেতে চাইলেন, আর্মি এসে বলল স্যার আপনাকে সিকিউরিটি দিতে হবে। জিয়া রহমান সাহেব বলেছিলেন হেল উইথ দ্য সিকিউরিটি। উনি কাছে যেতে চাইলেন। আলটিমেটলি
র এবং বিএনপির বেঈমানরা যখন টের পেল যে জিয়াকে জনবিচ্ছিন্ন করা যাবে না, তখন তারা জিয়া রহমানকে কেটে ফেলে দিল। জনগণ জিয়া রহমানকে মারে নাই, দেশের জনগণ কখনো রাষ্ট্রপ্রধানকে মারে না। কারা মারে? যারা পিছনে বসে ভারতের হয়ে ষড়যন্ত্র করে। আজকে এই কথাটা কেন বলছি জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কে? বাংলাদেশে সফল একজন নাগরিক, শিক্ষিত একজন ব্যক্তি, লক্ষ কোটি মানুষদেরকে গ্রামীণ ব্যাংকের নামে লোন দিয়েছে, হেল্প করেছে। এই লোকের সিকিউরিটি লাগবে কেন? এই লোককে যমুনা নামক এক হাজতের ভিতরে নিয়ে ঢুকানো হয়েছে। নিরাপত্তার নামে কি করেছে? তাকে কমপ্লিটলি আইসোলেটেড করে দেওয়া হয়েছে, দরজায় বসিয়ে রেখেছে হারামজাদি এক রাক্ষসীকে, যাতে ওনার ধারে কাছে কেউ যেতে না পারে। দর্শকবৃন্দ, এটা নিয়ে আজকের কথা বলবো। আসুন আমরা আলোচনা শুরু করি। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আজকের আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমাদের সাথে ডক্টর মাসুদ রহমান এবং নিরুনিরা একটু পরে যোগ দিবেন। আপনাকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জনাব জাকির সাহেব, আমাকে আজকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানাবার জন্য। আসসালামু আলাইকুম আপনার দর্শক শ্রোতা, এখন যারা দেখছেন, আগামী যারা দেখবেন, তাদের সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম। আপনি এতক্ষণ আমার কথাটা শুনেছেন যে কোনো মানুষকে যদি আইসোলেটেড করতে হয়, তার প্রথম পদক্ষেপ হলো তাকে সিকিউরিটির নামে তার চারিদিকে আটকে দেওয়া। আমি আপনার কাছে জানতে চাইব, মুজিবের সিকিউরিটির নামে মুজিব শেখকে পুরোপুরি জনবিচ্ছিন্ন করা হয়েছিল। জিয়া সাহেবকে চেয়েছিল এটা করতে, জিয়া সাহেব সেটাকে ওভাররুল করেছে। কারণ দেশের জিয়া সাহেব একটা কথা বলেছিল, জনগণ আমাকে মারবে না, জিয়া সাহেব বলেছেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস কমপ্লিটলি আইসোলেটেড, মুজিবের চেয়েও আইসোলেটেড। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি দুভাবে দেখি জিনিসটাকে। এক হলো, যে ব্যক্তি জনপ্রিয় এবং যে ব্যক্তির ওই সাহস আছে এবং বুঝে যে সে রাষ্ট্রের বা জনগণের কোনো ক্ষতি করে না এবং জনগণ তার কোনো ক্ষতি করবে না, তার মধ্যে এই জিনিসটা কাজ করে না যে আমার বিশেষ সিকিউরিটি লাগবে। কারণ তার সেই আত্মবিশ্বাস আছে, সে যাই করে তার এই পজিশনে থেকে জনগণের জন্যই করে, তার নিজের জন্য করে না। ওই ব্যক্তি ভয় পায় জনগণকে, যে জনগণের বিরুদ্ধে কাজ করে, জনগণ যাকে বুঝে যে সে জনগণের ক্ষতি করতেছে, সেই তখন হাজার ধরনের সিকিউরিটি নেবে। যেমন ধরেন শেখ হাসিনাকে কিন্তু কখনোই আপনি দেখেননি যে সে জনগণের কাছাকাছি আসতে পেরেছে। যেমন ধরেন, যখন শেখ হাসিনা গাড়ি দিয়ে যেত রাস্তার কয়েক রাস্তা পর্যন্ত খালি রাখতে হতো, এবং যারা রাস্তার পাশে থাকতো তাদেরকে অপোজিট দিকে তাকিয়ে, মানে আপনার রাস্তার দিকেও তাকাতে পারবেন না, শেখ হাসিনার গাড়ির দিকেও তাকিয়ে থাকতে পারবেন না, অপোজিট দিকে তাকিয়ে থাকতে হবে। আশেপাশে বিল্ডিং এ তার সিকিউরিটি থাকতো। কেন? কারণ সে জানে যে সে কতটা খারাপ, এবং জনগণ যে তার নিরাপত্তা না, তার যে একমাত্র নিরাপত্তা তার সিকিউরিটি, সেটা সে খুব ভালোভাবে জানতো। তো সেই কারণে আপনি যদি হাসিনাকে সাথে যদি শেখ মুজিব, জিয়া রহমান বা ইউনূস সাহেবের কথা তুলনা করেন, এটা খুবই পরিষ্কার। হাসিনা সিকিউরিটি দরকার, যেহেতু সে জনগণের বিরুদ্ধে কাজ করতো এবং সে জনগণকে ভয় পাইতো। কিন্তু শেখ মুজিবুর রহমান, জিয়া রহমান, বিশেষ করে আমি জিয়া রহমানের কথাই বলবো, জিয়া রহমান গ্রামে রাস্তায় কাজ করেছে, মানুষের সাথে, সাধারণ লোকের সাথে দেখা করেছে, তাদের উঠোনে যে উপস্থিত হয়েছে কোনো সিকিউরিটি ছাড়াই। কারণ উনি জানেন যে উনি রাত দিন যা করতেছেন দেশের জন্য করতেছেন, জনগণের জন্য করতেছেন। জনগণ ওনাকে মারবেন না, এটা ওনার আত্মবিশ্বাস ছিল, এবং সত্যিকারের তাই জনগণ ওনাকে মারেননি। যারা ওনাকে মেরেছে, উনি ওইটা জানতেন যে যদি ওনাকে কেউ মারে, সেটা ভারতীয় এজেন্টরাই মারবে তাকে, এবং তাই হয়েছে, ভারতীয় এজেন্টরাই মারছে। হাসিনা কিন্তু সেই ভয় ছিল না, ভারতীয় এজেন্টরা তাকে আপনার নিরাপত্তা দিয়ে রাখছিল। হাসিনা, এবং হাসিনা শুধু হাসিনা কেন, দেখেন হাসিনার বোন
হাসিনার বোন সরকারি কিছুই না, কিন্তু হাসিনার বোনের নিরাপত্তা, হাসিনার মেয়ে ছেলে, হাসিনার বোনের ছেলে মেয়ে সবার নিরাপত্তা দরকার। কেন? কারণ জনগণ তারা নিজেরা জানতো যে তারা যা করতেছে তা জনগণের বিরোধী। আমি কিছু ঘটনা আপনাকে বলি, তাহলে হয়তো আপনার আরো ক্লিয়ার হবে। বাংলাদেশে হাসিনার বোন এবং ওদের যে 3 ছেলে মেয়ে, 5 জন, আসলে এরা প্রতিদিনই কোথায় কি করবে, কাকে মারবে, কাকে কি করবে, এগুলো গোপন বৈঠক করতো। আমি এমন জানি যে হাসিনার হাজবেন্ডের বাসায় রাতেবেলা প্রায় রাতে গোপন বৈঠক হতো, এবং সেখানে তারা গোপন বৈঠকে ডিসিশন নিত কাকে মারবে, কোথায় ব্যাংক লুট করবে, কাকে দিয়ে কত টাকা আনবে, এগুলো প্রতিদিন তারা ইয়ে হতো। সুতরাং এরা প্রত্যেকেই দায়ী এই ব্যাপারে দায়ী, এবং এরা ভিতরে ওরা জানতো, ওদের আত্মার ভিতরে জানতো যে ওরা ক্রিমিনাল। এই জন্য ওদের ভয় ছিল, ওরা কোনো জায়গায় নিরাপত্তা ছাড়া যেতে পারতো না। সাথে সাথে যারা ছিল, যেমন হাসিনার দেবর সিদ্দিক, কি সিদ্দিক, সে এবং তারেক সিদ্দিক, এবং যারাই এদের মধ্যে যারা এগুলো ক্রিমিনাল কাজ করতো এবং দেশের জনগণের বিরুদ্ধে ছিল, তারা প্রত্যেকে সিকিউরিটি ছাড়া কোথাও যেত না, তারা জনগণের কাছে ছিল না, কারণ তারা নিজেরাই ভয় পেত জনগণকে। এবং হাসিনা যেভাবে কাজগুলো করতো, হাসিনার মেইন এই ছিল এই কয়জন সবচেয়ে উপরে যারা ডিসিশন মেকারে ইয়েতে ছিল, তার পরবর্তীতে ছিল হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, এবং তারপরে তার আদার লেসপেন্সের বাহিনী এবং অন্যান্য যারা ইয়ে ছিল, এরা সবাই মিলে বাংলাদেশকে এই ক্রাইম গুলো করে, এটা একটা মাফিয়া ছিল। হ্যাঁ, এবং এই ক্রাইম গুলো করতো, এবং এই পুরো আপনি যদি গোষ্ঠীকে দেখেন, এরা প্রত্যেকেই নিরাপত্তাহীনতায় ভুগত। আপনারা জানেন, আমি ঘটনা জানি, যেমন ধরেন হাসিনার ছেলে জয় যখন বাংলাদেশে যেত, সে যেখানে ঘুমাবার কথা রাতে ওখানে ঘুমাতো না, সে এক জায়গায় দেখাতো, অন্য জায়গায় টানেল দিয়ে বের হয়ে আরেক জায়গায় যে ঘুমাতো। এদের এই ধরনের অবস্থা ছিল, মানসিকভাবে তারা এতটাই ভীত ছিল। সুতরাং এই ধরনের লোক যারা ক্রাইম করে, যারা ক্রাইমের সাথে জড়িত, যারা জনগণের বিরুদ্ধে কাজ করে, তাদের সারাক্ষণই সিকিউরিটি লাগে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যেটা বললেন, যখন ইউনূস সাহেবের কথা আসলেন, ইউনূস সাহেব তো এখন পর্যন্ত আমরা দেখি না এই যে জনগণের বিরুদ্ধে কোনো ক্রাইম করতে। হ্যাঁ, ওনাকে হয়তো অনেক কিছু করতে দেওয়া হচ্ছে না, বা উনি অনেক কিছু করতে পারতেছেন না, কিন্তু উনি এমন কোনো স্টেপ নেননি যেটাতে সাধারণ জনগণকে ওনার স্বার্থে, ওনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য উনি খুন খারাপি করছেন, বা উনি কাউকে অত্যাচারিত করছেন, বা উনি কোনো ব্যাংকের টাকা লুট করছেন, বা অন্যায়ভাবে কোনো জায়গায় থেকে ঘুষ নিচ্ছেন। যেহেতু ওনার ওই আত্মবিশ্বাস আছে যে উনি এমন কিছু করেন নাই, তো উনি জনগণের কাছে যেতে ওনার কোনো সিকিউরিটি লাগার কথা না। এবং আপনাকে ডক্টর মুজিব, আপনার কি মনে হয় ঢাকায় ডক্টর মোহাম্মদ ইউনূস আগে কাউরান বাজারে যেতেন, হেঁটে যেতেন, কোর্ট আদালতে উনি একা উকিল নিয়ে, একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে ঘুরে বেড়াতেন, কেউ ওনাকে, কত লোকজন ওনাকে অটোগ্রাফ নেওয়ার জন্য, সেলফি নেওয়ার জন্য ওনার পাশে গিয়ে দাঁড়াতো? এটা এখন কি হয়েছে জানেন, যেহেতু যে কয়েকটা ঈদে যখন উনি বাইরে গেছেন, জনগণের কাছে গেছেন, মানুষ শয়ে মানুষ বলছে যে ইউনূস সাহেব, আমরা 5 বছর আপনাকে চাই। এগুলো এই রাজনীতিবিদ এবং ভারতীয় যারা রয়্যাল এজেন্ট, যারা ওনার পাশে জিনিসগুলো কন্ট্রোল করে, কাজ করে, তারা চায় না উনি মানুষের কাছে যাক, আর জনগণের এই একটা জোয়ার আসুক জনগণের মধ্যে, যে না আপনি যেতে বিঙ্গো, আমি ঠিক ওই কথাটাই বলছি, ডক্টর মুজিব, আমি ঠিক ওই কথাটাই বলছি। ওইটাই ওরা ভয় পায়। এখানে ইউনূস সাহেবের ভয় নাই, ভয় হলো রয়ের এজেন্টদের, রয় হলো ভারতীয় এজেন্টদের। কারণ ওরা চাচ্ছে দেশে বিদেশে ইয়ে করতে, যে ইউনূস সাহেব মানে বিপদের মধ্যে আছেন, ইউনূস সাহেব থাকলে আমাদের দেশের জন্য ভালো না, নানা কিছু ভাবে প্রকাশ করতে চান। ইউনূস সাহেবের প্রতি যে জনসমর্থন আছে, এটা যতই দেখা যাবে, অতই ওনাদের জন্য ডিফিকাল্ট হবে ইউনূস সাহেবকে প্রেশার দিয়ে কোনো কিছু করানো। এই জিনিসটা যাতে না হয়, কারণ ওরা একবার যখন ইউনূস বাইরে গেছেন, জনগণের সমর্থন দেখে ফেলছেন উনি। এইটা থেকে ওনাকে ভয় দেখিয়ে রাখা হচ্ছে যে না, আপনার নিরাপত্তা, এটা আমাদের আইনের ব্যাপার, আমাদের দায়িত্ব আপনাকে নিরাপত্তা দেওয়া, সুতরাং আপনি এটা করতে পারবেন না, নানা রকম তাল বাহানা করা হচ্ছে আর কি। কথা বুঝছেন? ডক্টর মুজিব, আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের মতো জায়গায় ওনাকে নিরাপত্তা দিবে, বাংলাদেশের মতো জায়গায় ওনাকে যমুনার ভিতরে নিয়ে ঢুকাই আটকায় রাখবে, ঘরের দরজায় একটা বেডিরে বসাইয়া। আমাকে একটা কথা বলেন তো, আমেরিকায় একজন সরকার প্রধান, একজন ডিগনিটারিজ এখানে এয়ারপোর্টে পাড়া দেওয়ার সাথে সাথে তাকে সিক্রেট সার্ভিস দেওয়া হয়, তাকে প্রোটোকল দেওয়া হয়, এখানে ঢোকার সাথে সাথে ইউনাইটেড নেশনস এর সিকিউরিটি থাকে, আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের সিকিউরিটি থাকে, এখানে সিকিউরিটি দেওয়া আছে ওনার জন্য।
আমেরিকার মতো জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সিকিউরিটি দেওয়ার নামে এসএসএফ এই কুত্তার বাচ্চারা, এই বেশ্যার বাচ্চারা ডক্টর ইউনূসকে এমন ভাবে আইসোলেটেড করলো, গতকালকের অনুষ্ঠানে কয়েকজন ডাক্তার, কয়েকজন পেশাজীবী ওখানে তার ব্যবস্থা দেখা তারা ব্যাক করে চলে আসছে। আমি এই মুহূর্তে নাম বললাম না, একজন আমার অফিসে, একজন দুইটা কাপল আমার অফিসে এসে বলছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমরা দেখা করতে গেছি, আমাদেরকে এভাবে উলঙ্গ কইরা অপমান কইরা কেউ চেক করে নাই, আমাদের ডিভাইস দিয়ে টান মারে নাই, কিন্তু ওখানে গেছি তারা বলে, আমি বলছে একজন ডাক্তার বলছে আমি অন কলে আছি, আমার বাচ্চা আমাকে ইমার্জেন্সি কল করতে পারে, তারা বলে আমার ফোন দিয়া যাইতে হবে, আমার কোনো ডিভাইস থাকতে পারবে না, আমার এইটা করা যাবে না, আমার ওইটা করা যাবে না। আমার কাছে এসে বলে একবারে ঠান্ডা মাথায় বলছে, ওই স্টুপিড ইউনূস আর তার হ্যান্ডলার এই বাল ছলগো আমার দেখার দরকার নাই, আমি চলে আসছি। বিষয়টা আপনার কাছে আমেরিকার মতো জায়গায় আপনার কাছে কি এটা মানানসই মনে হইলো? না, এখানে দেখেন আমরা অনেক ডিগনিটারির সাথে অনেক সময় দেখা করেছি, কোন রকম এই ধরনের কোনো কিছু দেখিনি। আমি ব্যক্তিগতভাবে কখনো দেখিনি। আমি আপনাকে একটা ঘটনা বলি। যখন ক্লিন্টন প্রেসিডেন্ট ছিলেন, কোন একটা সময় আমি ওনার সাথে 72 আওয়ার্স আমার ডিউটি ছিল। উনি তখন অ্যাপেকের সামিটে গেছিলেন। 72 আওয়ার্স আমি ওনার সাথে ছিলাম অ্যাজ এ ফিজিশিয়ান। আমাকে ওইভাবে চেক করেন। আমি যে গাড়ি নিয়ে গেছি, আমেরিকার সিকিউরিটি, প্রেসিডেন্টের সিকিউরিটি আমার গাড়ি চেক করছে, গাড়ি করছে, কিন্তু আমার থেকে ফোন নেওয়া নেওয়া কিছু করেনি আমাকে। এবং আমি কন্টিনিউয়াসলি 72 আওয়ার্স প্রেসিডেন্ট ক্লিন্টনের সাথে, যেখানে উনি গেছেন সাথে সাথে আমাকে থাকতে হচ্ছে, আমার ডিউটি ছিল সেটা। তো প্রেসিডেন্ট ক্লিন্টনের সিকিউরিটির সাথে আমি কাজ করে দেখছি। আমাকে আমার শরীরে কোনো জায়গায় হাত দেয় নাই। হ্যাঁ, ওদের মেশিন আছে, মেশিন দিয়ে চেক করছে, দ্যাটস ফাইন, দ্যাটস অল। এবং আমাকে নিয়ে আমি যে পিছনের গাড়িতে আমি ঘুরতেছি, আমার প্রতি কোনো রকম ইয়ে করে নাই। মুজিব ভাই, আপনি তো ফিজিশিয়ান ছিলেন। জি, নীরার বার্থডেতে আমি নীরাকে নিয়ে বিল ক্লিন্টনের বাসায় গেছি। বিল ক্লিন্টনের বাসায় গেছি, হি ওয়াজ এ সিটিং প্রেসিডেন্ট। আমি এবং নীরা গেলাম, আমার ফোন থেকে সেলফি তুলছি, নীরা পাশে দাঁড়ান, আমরা সেলফি তুলছি গলায় হাত দিয়া। ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু, খুব ক্লোজ বন্ধু ডক্টর বিল ক্লিন্টন এবং মিসেস ক্লিন্টন, আমি পার্সোনালি জানি, অত্যন্ত ক্লোজ। তো বিল ক্লিন্টন আমেরিকান একজন সিটিং প্রেসিডেন্টের সাথে কথা বলতে গেছি, আমার ফোনও কেউ নেয় নাই, আমারে কেউ উলঙ্গ কইরা চেক করে নাই। আমি সেটা বলছি, আমি ক্লিন্টনের সাথে থেকে আমি দেখছি যে আমাকে কি উলঙ্গ করে না, আমার গায়ে কেউ হাত দেয় নাই। ওদের একটা মেশিন আছে, চেক করছে চারিদিকে, দেখছে একবার চেক করছে শুধু, আর করে নাই 72 আওয়ার্স এর মধ্যে। তাইলে আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধরে তারা যে এই আইসোলেটেড করেছে, মার্জিনালাইজ করেছে, আপনার মনে হয় এটা করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সিকিউরিটির জন্য, নাকি তাকে জনবিচ্ছিন্ন করার জন্য, নাকি মনে হবে হাসিনার মতো সেও একজন স্বৈরাচার, তার ধারে কাছে লোকজন গেলে তাকে আঘাত করতে পারে আমেরিকার মতো জায়গা? আমার কাছে মনে হয় কি যে ওই মাইন্ডসেটে এরা কাজ করে, যে হাসিনাকে যেভাবে ওরা গার্ড দিচ্ছে ওইভাবে তাকে করতে চাচ্ছে, এবং ইউনূস সাহেবকে জনবিচ্ছিন্ন করে। আমি একটা কথা বলি, আপনি সিকিউরিটির ব্যাপারে বলি, আপনি খুব ভালো করে এটা জানেন, বিশেষ করে আমেরিকাতে এবং বাংলাদেশের সব দেশেই তাই। আপনার একদিকে হলো পার্সোনাল সিকিউরিটি, আরেকদিকে আপনার ইন্টেলিজেন্স। হ্যাঁ, ইন্টেলিজেন্স সারাদিকে কাজ করে। যেমন ধরেন একটা এক্সাম্পল, ইউনূস সাহেব এখানে আসছেন, তাই না? আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি এই দেশের ইন্টেলিজেন্স জ্যাকসেলেটে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, বাঙালি সমাজের মধ্যে, অন্য সমাজের মধ্যে কি হচ্ছে, সব তারা জানে, তারা তাদের নজরে আছে। তারা খুবই ক্লিয়ারলি জানতে পারবে যদি ইউনূস সাহেবের যদি কোনো রকম একটা সিকিউরিটি ব্রিচ হওয়ার সম্ভাবনা থাকে, এই ইন্টেলিজেন্স রিপোর্ট তাদের কাছে চলে যাবে, এবং সেটা গেলেই সাথে সাথে তাদের যে সিকিউরিটি লোক আছে তাদেরকে জানিয়ে দিবে যে এই ধরনের একটা জিনিস হতে পারে, এবং তারা এটা যদি না হয় ওই ইন্টেলিজেন্সের লোক আগে থেকে এই জিনিসগুলো টেক কেয়ার করবে। সুতরাং ব্যক্তিগতভাবে একটা লোককে ওই কর্ডন করে কয়েক লেয়ারের সিকিউরিটি দিয়ে আপনার এইভাবে এই দেশের সিকিউরিটি হয় না। কারণ দেখেন, ইন্টেলিজেন্স উইল মেক শিওর যে ওনার উপরে এই ধরনের কোনো কনস্পিরেসি হচ্ছে না, কোনো আঘাত আসার কোনো চান্স নাই। দ্যাট ইজ দেয়ার জব, কথা বলছেন, এবং সেইভাবে এখানে কাজ হয়। নলে ওই ইন্টেলিজেন্সের কোনো দরকারই থাকতো না, শুধু কয়েক লেভেলের সিকিউরিটি নিয়ে মানুষ হাঁটতো এই দেশে। হ্যাঁ, মানুষ হাঁটে না কেন? কারণ হলো এটা একটা নেটের মধ্যে কাজ করে, এখানে একটা জাল বিছানো আছে। এই জালের মধ্যে
আপনি আর আমি তাইলে উই আর অন দ্য সেম পেজ। জি। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমেরিকায়, বাংলাদেশে কি আছে বাংলাদেশের কথা আমি আর আপনি না গেলাম, কিন্তু আমেরিকার মতো জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রডওয়েতে শপিং করতে পারবে না, ব্রডওয়েতে একটা অপেরা শো দেখতে পারবে না, কোন জায়গায় মেসিতে অথবা ব্লুমিংটনসে যেতে পারবে না, এমন কোনো কিছু আমেরিকায় নাই। না, কিন্তু কারণ তাকে তারা ইন্টেলিজেন্স সব জানে, ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মধ্যে এটা একটা জালের মতো, আচ্ছা। দে হ্যাভ এভরি পয়েন্ট তারা কভার করে রাখে। মুজিব ভাই, তাইলে আমেরিকার মতো জায়গায় এটা করেছে একটা কারণে। আমেরিকায় যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যিকার অর্থে বেশ কিছু লোকজনের সাথে পরিচয় হয়ে যায়, দেখা হয়ে যায়, যদি কথা বলে, তাইলে এই যে বেশ্যার বাচ্চারা এসএসএফ এর ট্যাগ লাগাইয়া সিকিউরিটির নামে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আইসোলেটেড করে, তাদের উদ্দেশ্য সফল হবে না। তাদের উদ্দেশ্য হলো ওনাকে আইসোলেট করে যাতে করে উনি জনগণের কাছে না যেতে পারে। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো ইউনূস সাহেবের কাছে যে দেখো না, দেখেন আমরা থাকাতে আপনি কিছু হয় নাই, নাহলে আপনাকে মেরে শেষ করে দিতে, এর এমন একটা ভাব দেখাবে, দেখেন না আওয়ামী লীগের ছিল যে গুন্ডা পান্ডারে কিভাবে করতেছে, আমরা আপনাকে ইয়ে করছি, আমরা আপনার আপন লোক। এগুলো যে বদমাইশ, এই যে আগের লোকগুলোই যে এই জিনিসগুলো করতেছে, এটা আশা করি ইউনূস সাহেব বুঝবেন। ডক্টর মুজিব, আমি আপনার কাছে ব্যাক করছি। নীরা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে শোতে। আসসালামু আলাইকুম, হোপফুলি আপনি ভালো আছেন। আমি এই মুহূর্তে, আমি আর মুজিব ভাই অনেকক্ষণ ধরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সিকিউরিটি নিয়ে কথা বলেছি। আমার কেন যেন মনে হয় নীরা, ঢাকা জেএফকে এয়ারপোর্টে যে ইনসিডেন্টটা আওয়ামী লীগকে দিয়ে তৈরি করানো হয়েছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ম্যানিপুলেট করার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা মেসেজ দেওয়ার জন্য যে আমাদের সিকিউরিটি কর্ডন আপনাকে মেনটেন করতে হবে, না করলে আপনার মুখের মধ্যে এই ডিম মাইরা দিবে আওয়ামী লীগাররা। ওনার ভিতরে একটা ভীতির সঞ্চার করতে চেয়েছে, এবং পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস কেভ ইন, ইংরেজি শব্দটা হচ্ছে CAVE, কেভ ইন, উনি তাদের এই ষড়যন্ত্রের মধ্যে পা দিয়ে দিছে। আমার এটা মনে হয়েছে জেএফকে তো ইনসিডেন্টটা তৈরি করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার দরজার পাশে যে বেডি বসে তাকে হারামজাদি বুঝাইছে, স্যার আপনারা ফলাইবো, আপনার থুতমার উপরে ডিম মাইরা দিব, এইটা বুঝাইছে ডক্টর ইউনূস। কইছে আচ্ছা সাবজেক্টটা এইরকম কিনা, আপনার কাছে কি এইটা মনে হয় নাকি ডিফারেন্ট কিছু মনে হয়? নীরা। জি, থ্যাংক ইউ সো মাচ। আমি এতক্ষণ মুজিব ভাইয়ের কথা শুনেছি এবং আপনার কথাও শুনেছি। এখন গোড়াঘাটে গেলে একটা কথা বলতে হয়, যে বাংলাদেশে বালতির ভিতরে যে বোম ছিল সেটা কি বাংলাদেশের জনগণ রেখে আসছে? ওখানে বোমটা কোত্থেকে আসলো? আয়না ঘরের ভিতরে যে বোম ছিল, বোম সেটআপ যে ছিল, ওখানে থেকে যে তারা বেরিয়ে গেছে এবং বলছে যে ওখানে ডেঞ্জার, ওখানে ঢোকা যাবে না, এবং পরবর্তীতে সেগুলো আউট করা হয়েছে। তো ওই জিনিসগুলো কি বাংলাদেশের জনগণ রেখেছে নাকি সেনা প্রধান নিজে ওখানে সেটআপটা রেখেছিল? $1 million কোশ্চেন নীরা, $1 million কোশ্চেন। সেভাবে এখন যদি বলা হয়, তাকে যদি বুঝানো হয়, আর আমার কথা হলো তাকে বুঝানো হবে কেন? তার যে বয়স এবং তার যে মানে এক্সপিরিয়েন্স যেটা আছে, সেটা তো আমি বলবো যে আমাদের যে 18 কোটি মানুষ আছে বাংলাদেশে, আমি বলবো সবার যে ঊর্ধ্বে সে সবকিছু জানে, বুঝে, দেখে, কিন্তু এরপরও তার যে ব্যক্তিগত যে একটা তো সেটা থাকবে না কেন? আমরা তো ওই পার্সপেক্টিভে তাকে আমরা পিক করেছি। আমরা তো সাধারণ জনগণের মতো তো ওইভাবে কাউকে ওখানে আনা হয়নি যে তাকে লেখা শিখাতে হবে, পড়া শিখাতে হবে, প্রতিটা ক্ষেত্রে তাকে ইনফর্ম করতে হবে যে না এইটা না এইটা, আপনি এইটা করেন। কিন্তু এর বাইরেও তো তার একটা বিষয় আছে যেটা ও অনেকের চেয়ে ঊর্ধ্বে।
তাই এত কিছুর পরে যেটা বোঝানো হচ্ছে, আর আমরা যে শুধু ব্লেম দিয়েই যাব কাউকে সেটা না, কিন্তু এই মেসেজগুলো তার কাছে পৌঁছাচ্ছে না কেন? তো এই মেসেজগুলো যদি তার কাছে না পৌঁছায় তাহলে সে কি করে জানবে এবং তার টিম কি করে জানবে? এখানে একদম পুরো ওপেন দেখা যাচ্ছে যে বাংলাদেশ দুজনে রান করতেছে, দুইটা টিম বাংলাদেশকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে রান করছে দুইটা টিম। এটা একদম বাংলাদেশের জনগণের কাছে ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু এরকম একটা অবস্থার ভিতরে যদি তারা শ্যাডো কিছু রাখে তো সেটা তারা নিজেদের ব্যাপারটা নিজেরা নীরা একটা কথা, আপনার চোখের সামনে গতকালকের আপনি দেখেছেন একটা ফিজিশিয়ান কাপল এবং আরো দুইটা কাপল আমাদের অফিসে এসে আপনার সাথে এসে বলছে যে আচ্ছা, আমরা ডক্টর ইউনূসের সাথে দেখা করলে কি আমাদেরকে কেউ $1 মিলিয়ন দিবে? আমাদেরকে যেভাবে অপদস্থ করা হলো, একেবারে উলঙ্গ করে একের পর এক সার্চ করে, এই জুয়েলারি খুলায়, ফোন নিয়ে যায়, যেগুলা করা হয়েছে। এখন আমাকে একটা কথা বলেন, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সিকিউর না, তাকে জয় বাংলা কইরা দিবে। কিন্তু আয়নাঘরে আপনি একটা মূল্যবান কথা বলেছেন, আয়নাঘরে বালতির মধ্যে যে বোমা রেখেছে এটা তো জনগণ রাখে না, এটা তো রাখছে ওয়াকার এবং ওয়াকারের অপারেটিভরা। কিন্তু আমেরিকার মতো জায়গায় ডক্টর মুজিব একটা কথা বলেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকায় আসবে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাইরে শপিং করবে, লোকজনের সাথে হ্যান্ডশেক করবে, জ্যাকসন হাইটসে এসে ঘোরাফেরা করবে। আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই স্বাধীনতা দেওয়া হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জ্যাকসন হাইটসে এসে, জামাইকা গিয়ে, অ্যাস্টোরিয়া গিয়ে বাংলাদেশের লোকজনদের হ্যান্ডশেক করবে? আপনি চিন্তা করেন কত বড় দুর্ভাগ্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে কারাবন্দী বানানো হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা কি জানেন? লুৎফুজ্জামান বাবর হাজতে বসে শুনছে তার মা মারা গেছে, এখন এই হাজত থেকে তাকে বেরি পড়াইয়া লয়ে গেছে এনিমেলের মতো তার মায়ের জানাজা পড়াইতে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কি করতেছে জানেন? সিরিয়াখানার জন্তু বানাইছে, সিরিয়াখানার জন্তু বানাইয়া সিকিউরিটির নামে তারে নিয়ে এক এক জায়গায় যাওয়া শুরু করছে। আমি যে কথাটা বলছি এর বাইরে কি কিছু আপনার মনে হয়? না, তাকে তো ঠিক মানে এইভাবেই তো তাকে মানে রাখা হয়েছে এবং রাখছে। তাকে জনবিচ্ছিন্ন করার একটাই কারণ হলো যে বাইরে কি হচ্ছে এ বিষয়টা তার পর্যন্ত পৌঁছাবে না, এবং না পৌঁছানোর কারণটা কি এবং এটার বেনিফিশিয়ারি কে, এটা তো মানে একদম ক্লিয়ার। এখন যদি আমাদের দেশের পলিটিশিয়ানরা এটা বুঝে না বুঝার ভান করে, দেখে না দেখার ভান করে, শুনে না শোনার ভান করে, আপনি তাদেরকে কি করে সজাগ করবেন বলেন? ওকে, মীরা খুব ভালো বলেছেন। ডক্টর মাসুদ রহমান, খন্দকার মাসুদ রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই। আমি ঘুম ভাঙিয়েছি আপনাকে, আমি জানি হয়তো অনেক রাতে ঘুমিয়েছেন আপনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খুবই ভালো লাগছে আবার জয়েন করতে পেরে ইন টাইম। মুজিব ভাই সাথে দেখা হয় আপনার শোতে এসে, এমন এত ব্যস্ত হয়ে গেছি আমরা। মুজিব ভাই আমার ওয়ান অফ দি ক্লোজেস্ট ডক্টরস ইন নিউ ইয়র্ক, আর আমিও প্রবাবলি ভাইস ভার্সা। তার সাথে আমার দেখা হয় আপনার শোতে এসে, এটা দুঃখজনক। আমাদের But thank God মাসুদ ভাই, মুজিব ভাই চারপাশে সিকিউরিটি নাই। মুজিব ভাই চারপাশে কোনো মাসুদ ভাই, মুজিব ভাই 30 তারিখের পরে দেখা হবে, 30 তারিখের পরে। মুজিব ভাই আমাদের সাথে তবু দেখা হয়, আপনার চারপাশে সিকিউরিটি নাই। এই সিকিউরিটি কর্ডন আমাদের ভেদ করতে হয় না। মানুষকে আপনাদের যেই প্রসঙ্গে বলতেছেন আমি জানি কোশ্চেন থাকবে এবং আমি আলাপ করবো, সময় থাকলে আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। জি, মানুষকে যখন একজন কর্তা ব্যক্তিকে, যার কথায় অনেক কিছু হতে পারে, তাকে যখন তার আশেপাশের লোকেরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে মনে করে যে আমরা আটকে দেব, কোনো কিছু জানতে দিব না, সেটা কিন্তু আজকের প্র্যাকটিস না, ওটা লং টার্মের প্র্যাকটিস। ভ্লাদিমির ইলিন যখন বিপ্লব হয়ে গেছে, অক্টোবর বিপ্লবের পরে যখন সর্বাসে, তখন কন্ট্রোল করার জন্য, দেশ কন্ট্রোল করার জন্য অনেক অত্যাচার করা হচ্ছিল, ট্রেন থেকে মানুষকে ফেলে দেওয়া হচ্ছিল,
বিভিন্ন জায়গায় মেরে ফেলা, মানুষ হাহাকার করতেছে, কান্নাকাটি করতেছে, তাদেরকে ওই কান্নার আওয়াজ কখনো লেনিনের কাছে পৌঁছাতো না। স্ট্যালিন, বলা হয় স্ট্যালিন এবং তার সাথে পলিট ব্যুরোর আরো কিছু লোকজন এটা আলাদা করে ফেলছিল, এবং প্রাভেদার যে পেপারটা উনি পড়তেন একটা মাত্র কপি ওনার জন্য আলাদা ছাপা হতো, আর বাকি কান্ট্রির জন্য আলাদা ছাপা হতো। একটা কপি ছাপানো হতো শুধু লেনিন যেন দেখতে পারে, মানে ও তো সকালে সে পেপার চায়, পেপার তো দিতে হবে তাকে, মুশকিলের ব্যাপার। তখন একটা মাত্র কপি ছাপানো হতো তার জন্য, মানুষকে আইসোলেট করার, সাধারণ জনতা যে কষ্টের মধ্যে আছে এই জিনিসটা বুঝতে না দেওয়ার এই প্রবণতা আমাদের বহু, মানে মানুষের বহু আগের থেকে, সেটারই রিফ্লেকশন আজকে আপনারা যেটা আলাপ করছেন, যে এখন অনেক কিছুই প্রফেসর ইউনূসকে জানতে না দেওয়ার বিভিন্ন চেষ্টা। একটা জিনিস খেয়াল করেন নাই যে বাড়ির মেয়ে প্রেম করে দোকানদারও জানে, সবাই জানে, বাপ জানে না। যে যে অদ্ভুত এক্সাম্পল। হ্যাঁ, তো এই অবস্থা তাই আর কি, মানে আমাদের দেশে কি ধরনের অ্যাট্রসিটিস এখনো মানুষ করার চিন্তা করতেছে, কি ধরনের অন্যায় ভুল আগের যে চিন্তা, সেই থট প্রসেসকে এখনো রাখছে, এই এই জিনিসগুলো রিফ্লেকশন ওনার কাছে যায় না। হি ইজ দি অসহায় মেয়ের বাবা, ওনার মেয়ে প্রেম করে উনি জানতে পারবে না। তো এই সিকিউরিটি সিস্টেম এটা করতে পারে। ওনার সঙ্গে দুইটা ডিফারেন্ট সিকিউরিটি সিস্টেম আসছে এখানে, ওয়ান ইজ দি SSF and one is PGR। যারা আসছে তারা কারো নির্দেশে বা নিজেদের চিন্তায় মাতব্বারি করে বেশ কিছু জিনিস করে ফেলছে, দে আর ডুইং ইট। এবং সে আমার এক বন্ধু, আমি নাম এখনই বলতে চাচ্ছি না, খুব ভালো বন্ধু, ইউনূস সাহেবকে টেক্সট করেছিলেন, তারপর উনি 30-40টা ফোন পান। আমি খোঁজ খবর করেছি এই ব্যাপারে, ওকে, আমি খোঁজ খবর করেছি, আমি খোঁজ খবর করলে পরে আমি, মুজিব ভাই খুবই ভালো জানেন এটা, আমি এক্স্যাক্ট অথেন্টিক কোনো কিছু না হলে আমি এটা আলাপ করি না, ওকে। এটা ছিল PGR এখন পর্যন্ত, এটা কংক্রিট জানা যাবে আরেকটু পরে, 30 তারিখের পরে, কিন্তু এখন পর্যন্ত এটা ছিল PGR এ। ওরা আলাপ করে জানতে চাচ্ছিল সেই বন্ধুটার কি উদ্দেশ্য, ওরা আলাপ করে বুঝতে এটা PGR এর SSF এর ফোন ছিল সব, বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে কিন্তু তারা লোকজন সব এখানে, তারা ফোন করে জানতে চাচ্ছিল যে হোয়াট ইজ ইউর এইম, আপনি কোনো টোশ্চেনের টাইমে কোনো বাজে কিছু করবেন কিনা, ওখানে কোনো রেকর্ডিং হবে না, সেটা আবার ভিন্ন, ওনার জন্য না, অন্য কারণে রেকর্ডিং বন্ধ করা হয়েছে, ফোন নেওয়া বন্ধ করছে। ইটস এ কালচার নাও, কারণ এই কালচার ডেভেলপ করছে বাংলাদেশে এই গভর্নমেন্ট আসার পরে, ফোন নেওয়া বন্ধ। কারণ হচ্ছে ফোন নিয়ে অনেকে ভিতরে ঢুকে ওর কথাবার্তা রেকর্ড করে বাইরে নিয়ে ভাইরাল করে ফেলছে, এখন তো ভাইরাল করে দেওয়া সহজ খুব, তো এইটার জন্য অ্যাভয়েড করছে ফোন। বাট তাদের যে পদ্ধতি ছিল, ইটস এ ভেরি রং ওয়ে অফ টেলিং, ভেরি রং ওয়ে, যার জন্য আমি যাই নাই। আই গট দ্য ইনভাইটেশন, আই গট দ্য টেলিফোন, অ্যান্ড আই সেড না ভাই, আমার ব্যস্ততা আছে, আমার রোগী টুগী আছে, আই ক্যানট কাম, অ্যান্ড আই ডিড নট গো। কারণ আমি একজন ডাক্তার, আমি ফোন নিয়ে ঢুকতে পারবো না, এর কোনো বন্দোবস্ত করবে না। আমি যদি অন কল থেকে এভরি মিনিটে আমার একটা কল আসতে পারে, and I must be present within 40 minutes. Mujib bhai will confirm that. যে আপনি যদি অন কল থাকেন উইদিন 30 to 40 minutes you must be present in the hospital, কল করার, আমার ফোন দিবে না। সো আমার তো এত সমস্যা হয় না, আমি তো ওই যে ডাক্তার দম্পতি বলছেন আমার কি $1 মিলিয়ন দেবে, আমার $1 মিলিয়ন দরকার নেই, আমার সামান্যতম যে সম্মানটা দেখানো উচিত সেটা করবে না। Why should I go? তো I did not go there, না গিয়ে ভালো করছি আমার মনে হয়। যদি কাউকে না যেতে দেওয়া হয়ে থাকে, ইট ওয়াজ এ ব্লেসিং ইন ডিসগাইজ আমার মনে হয় আর কি। তো যাই হোক, ওনাকে আলাদা করে ফেলা হয়েছে, আপনারা যে আলাপটা করছেন আমি একমত এটার সাথে, ওনাকে অনেক কিছু বুঝতে দেওয়া হয় না। উনি এখন ভ্লাদিমির ইলিচ লেনিন, প্রাভদার 1 কপি পেপার পান উনি। ডক্টর মাসুদ, আপনাকে আমি একটা কথা বলি, আমি আজ থেকে 15-20 বছর আগে, এক্সাক্ট ইয়ার এই মুহূর্তে আমার মাথায় নেই, অটল বিহারী বাজপেয়ী, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইউনাইটেড নেশনসে আসলেন। এখানে আসার পরে তিওয়ারি নামে এক প্রাক্তন অ্যাম্বাসেডর, ইন্ডিয়ান অ্যাম্বাসেডর টু দ্য US, ডক্টর তিওয়ারি, ওনার সাথে আমার পরিচয়। তিওয়ারি কথায় কথায় বললেন যে জেকব তুমি কি ব্যস্ত? আমি বললাম না। বলছে তুমি আসো আমার সাথে 1 কাপ চা খাও, আমি তোমার একটা সারপ্রাইজ দেব। ডক্টর তিওয়ারি আমাকে সানিসাইডের বাসা থেকে পিক করলেন, পিক করার পরে আমাকে নিয়ে গেলেন মিড টাউনে, পেন স্টেশনের একটা খাওয়ার দোকানে ঢুকবো। আমি বললাম আমার পেন স্টেশনে নিতেছে কেন তিওয়ারি?
আপনি জানেন পেন স্টেশনের একটা টেবিলে আমি আর উনি চা খাইতে বসছি, আমারে বলছে একটা ধাক্কা খাবা তুমি, কিন্তু আমারে প্রশ্ন করবা না, এনজয় ইট। একটু পরে ভারতের সিটিং প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আমাদের সাথে জয়েন করলেন। কোন সিকিউরিটি নাই, কোন বন্ধু বান্ধব নাই। দেখলাম কি, আমি বসার পরে আমি মুখের দিকে তাকাই, তিওয়ারির দিকে তাকাই, অটল বিহারী বাজপেয়ীর দিকে তাকাই, আমি চিন্তা করি হোয়াট ইজ দিস। মাসুদ ভাই, আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস কোন রাজনৈতিক ব্যক্তিত্ব না, উনি একজন বরেণ্য জনপ্রিয় ব্যক্তিত্ব। আপনার কাছে এটা নর্মাল মনে হয় না মাসুদ ভাই, যে ডক্টর ইউনূস জ্যাকসন হাইটসে আসবেন, রাস্তায় হাঁটবেন, লোকজনের সাথে হ্যান্ডশেক করবেন, একটা রেস্টুরেন্টে ঢুকে এক কাপ চা খাইবেন, বেরিয়ে যাবেন, জামাইকা যাবেন, আপনার চেম্বারে যাবেন, কোন জায়গায় হেঁটে একটা বাংলাদেশি চা খাবেন, একটা কুলফি খাবেন, এটা কি আপনার কাছে নর্মাল মনে হয় না? উনাকে এমন ভাবে আইসোলেটেড করা হয়েছে, এমন ভাবে করা হয়েছে, উনি ওখান থেকে বেরিয়ে তার মেয়েকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ওখানে যাবেন, মেয়েকে পর্যন্ত আইসোলেটেড করে তার কাছে যাওয়ার জন্য সময় লাগাইছে, দেরি করাই দিছে ওইখানে ঢুকা মিটিং করার জন্য। তো এখন আমি আর আপনি, এটা তো ভালো। এখন একটা টার্গেট, নীরা কিন্তু হঠাৎ করে একটা কোশ্চেন করছে, এ ধরনের জনপ্রিয় ব্যক্তিত্বকে জনগণ মারে না, এদেরকে মারে মিলিটারি, এদেরকে মারে বিদেশি এসপিওনাজ এজেন্সি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেরে ফেলার জন্য আয়না ঘরে যখন ভিজিটে গেছে, বালতির ভিতরে বোমা সেট আপ করছে আর্মির লোকজনরা, এসএসএফ আর পিজিআর তখন কারবাল ফলাইছে। এখন আমেরিকার মতো জায়গায় যেখানে একটা ইন্টেলিজেন্স কাভারেজ আছে, আমেরিকার মতো জায়গায় যেখানে সিক্রেট সার্ভিসের কাভারেজ আছে, আমেরিকার মতো জায়গায় যেখানে এফবিআই কভার করে, এনওয়াইপিডি কভার করে, সেখানে এসএসএফ আর পিজিআর লোকজনদেরকে এভাবে উলঙ্গ করে সার্চ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আইসোলেটেড করার কোন লজিক আপনার সামনে আছে কিনা ডক্টর মাসুদ? না, এখানে একটা জিনিসই, ফার্স্ট অফ অল যে আরো অনেক রিল্যাক্স হতে পারতো। আমরা মইনু আহমেদকেও দেখছি যখন সে ইয়েতে ছিল, তারও তো প্রচুর এগেনস্টে লোকজন ছিল, সেও তো জ্যাকসন হাইট আসছিল, সে এখানে ওখানে এই দোকানে সেই দোকানে কথাবার্তা বলে গেছিল একটু গার্ড টার্ড নিয়ে। এটা উনি করতে পারতেন, উনি তো আমেরিকাতেই থাকতেন একটা সময়, ওনার তো মনেও হতে পারে যে ওনার দেশবাসীর তো বেশিরভাগই ওনার প্রিয়, বা উনিও তাদের প্রিয়, তাদের সঙ্গে হাই হ্যালো করা খুব একটা ডিফিকাল্ট না। তবে একটা জিনিস সত্যি যে আমার আমি যত দেখতেছি ততই বেশি কনভিন্সড হচ্ছে যে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী টাইপের দল আর কি, আই এম মোর কনভিন্সড। এবং তারা যে কোনো রকম অত্যাচার অন্যায় এগুলো করলে পরে দে ফাইন্ড ইট ক্রেডিট, রিমোর্স হয় না তাদের কোনো, এটা একটা ক্রেডিটের মতন। ডিমটা মারার পরে দেখছেন মিজানের কথাবার্তা, ওই উনারে মারছি ডিম, মানে হি ইজ টেলিং ইট টু এভরিবডি। আবার যে ডিম মারাটা একটা এত হাই লেভেলের পিএইচডি টাইপের ডিগ্রি আর কি, সে সবাই বলে বেড়াচ্ছে যে আমি ডিম মারছি, ভাবখানা কেবল ডিপ্লোমা পাইল পিএইচডির, এরকম একটা অবস্থা। তো এই যাদের থট প্রসেস, তারা একটা ভদ্রলোককে অসম্মান করতেও পারে, তার জন্য পিজিআর এসএসএফ থাকুক, কিন্তু আশা বন্ধ হবে কেন? পিজিআর এন্ড এসএসএফ উইল নট টেল টু এভরিবডি যে সে এখন কোথায় যাচ্ছে, তার প্ল্যান নিয়ে, তাকে নিয়ে। যদি জ্যাকসন হাইটে ঘুরে যায়, সে যাচ্ছে হাত বাড়ায় হেঁটে চলে গেল, কেউ কেউ তো রেডি না। মানে এগুলো পিজিআর বা এসএসএফরা জানে যে হাউ দে ক্যান ডু ইট, বাট দে অ্যাভয়েডেড দ্যাট। কেন অ্যাভয়েড করলো? আই হ্যাভ নো, আচ্ছা কেন অ্যাভয়েড করলো আমি ঠিক বলতে পারবো না। তবে দুটাই স্বাভাবিক। একটা, ওনার আসলে পরে আমরা সবাই খুশি হতো, মানুষ খুশি হতো, ওনার আরো বেশি ইয়ে বাড়তো সবার কাছে। আর একটা হচ্ছে যে আই ডোন্ট বিলিভ, এটা আমার ব্যক্তিগত, আই ডোন্ট বিলিভ আওয়ামী লীগ এনিওয়্যার। আপনি দেখেন না কালো কালো সেই লম্বা ওই ব্যক্তিটা, মোদিজি উই সাপোর্টও বলতে পারে না, হি ব্লাডি ক্যানট স্পিক গুড ইংলিশ ইভেন, উই সাপোর্ট মোদিজি, সে ওইখানে লিড দিচ্ছে বিভিন্ন জায়গায়। মাসুদ ভাই, আপনি লেখাপড়া, ভাই 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 প্লিজ 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 এনজয়। ডক্টর মাসুদ, বাংলা অভিধানে আমি সাবধান বলতে তো আমি কোনো শব্দ চিনি না, জানি না, শুনি নাই কখনো। সাবধান মানে আপনি কি শুনেছেন কোথাও? ভাই আমাকে একটু যদি শিখান।
না 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 না, আমরাও শিখতেছি, আমিও শিক্ষানবিশ এই ধরনের শব্দের না, জন্য, না। আমিও শিক্ষানবিশ। সে যে সংস্কৃতিতেই বলুক না কেন, সে কি মেসেজটা দিল? ওকে নীরা, আমি আপনার কাছে আসতেছি। টু গেট দ্যাট মেসেজ। ডক্টর মাসুদ, এবার বলেন, আপনি মোদিজি নামের ওই ব্যক্তি আওয়ামী লীগের সভাপতি হিসাবে আপনাকে বলছে আপনারা এনওয়াইপিডি নিয়ে হাঁটবেন, আর যদি না হাঁটেন কোনো অঘটন ঘটলে আমারে দোষ দিয়েন না। আপনাকে থ্রেট করলো, এখানে আমরা যারা আছি আমাদেরকে থ্রেট করলো ডক্টর মাসুদ। এবার বলেন আপনি কি বলতে চাচ্ছিলেন? না মানে সে ক্লিয়ারলি বলছে ইন টেলিভিশন, এন্ড আই ওয়াজ দেয়ার, সে বলতেছে যে আই এম নট এ বাংলাদেশি, আই এম নট এ বাংলাদেশি সিটিজেন, আই এম ইউএস সিটিজেন, আমাকে কোনো আমার নামে কেস করতে পারবে না বা এটা করতে পারবে না বা আমার। তা আমি বললাম যে আপনি এটা নোট ডাউন করেন প্লিজ, ইউ আর নট এ বাংলাদেশি? বললো নো, ইউ ডিনাই দ্যাট ইউ আর এ বাংলাদেশি? বললো ইয়া। আমি বললাম ওকে, প্লিজ নোট ইট ডাউন, he should not be involved in any Bangladeshi affair from now onward. If he is, will say you are not a Bangladeshi. But he is involved. তো এদের বিচার ব্যবস্থা এরকম, এদের চিন্তা ভাবনা এরকমই, এনওয়াইপিডি নিয়ে ঘুরবেন। ক্যান ইউ ইমাজিন হিজ অধ্যত্ত? চিন্তা করতে পারেন? মানে এই সমস্ত লোক হচ্ছে ওদের লিডার। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে ওরা ইউ ক্যানট হ্যাভ ফেইথ ইন দেম। ওরা যারা ডিম মেনে নিজেকে পিএইচডি ডিগ্রি সমান একটা ইয়ে পেয়ে গেছে বলে মনে করে, তাদেরকে চিন্তা করেন। মানে ওই ধরনের অ্যাক্টকে তারা একটা ইয়ে করে, মানে উপরে উঠিয়ে রাখে যে কত ভালো একটা অ্যাক্ট করলাম। ওদের বোঝারও বুদ্ধি নাই দ্যাট হি ইজ ব্রিঙ্গিং হিমসেলফ টু ডাউন টু দ্য গ্রাউন্ড, একেবারে মাটির সাথে নিজেকে মিশিয়ে দিচ্ছে, এটাও বোঝে না। তো দে ক্যান ডু ইট, সামনে গাড়ির সামনে শুয়ে পড়ে। এ এক নতুন খেলা। এগুলোর জন্য উনি ইচ্ছা করলেই বেরোতে পারেন না, এক। আর দুই নম্বর, বেরোতে যদি চিন্তা করতেন বের হবো, হি কুড। ওনার ওই গার্ড ছিল, এ ছিল, সব ছেড়ে বেরোতে পারতেন। তো দুইটাই ঠিক। তবে আমার এন্ডিং হচ্ছে যে আই ডু নট বিলিভ দি আওয়ামী লীগের, বিশ্বাস করি না, আগে করি না, এখনো করি না। ওকে নীরা, আপনার কাছে যাব। আপনি একটা যে কথা বলতে চাচ্ছিলেন, ডক্টর সিদ্দিক নামের এই বস্তু যে লোকজনদেরকে থ্রেট করে, যে লোক বলে আমি বাংলাদেশি না। আচ্ছা নীরা, আমাকে একটু বলেন তো, এর কি বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার আছে? বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলার তার কোনো অধিকার আছে? এ ধরনের হারামজাদা নপুংসক ব্যবচ্চা, এদের কি বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার আছে নীরা? এবং আমেরিকার মতো জায়গায় কত বড় দুর্ধর্ষ টেররিস্ট হলে, জঙ্গি হলে এ ধরনের কথা উচ্চারণ করতে পারে? জেকব ভাই, আপনি যেটা বলছেন বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তো পরের কথা, যোগ্যতা আছে কিনা, কনস্ট্রাকটিভ ওয়েতে সে তার কাছ থেকে কোনো কথা শুনবেন না। এই সন্ত্রাসী ছাড়া এর কাছে কোনো কথা শুনবেন না। একে মারতে হবে, ধরতে হবে, এইটা করছে ওইটা করছে, এর বাইরে আপনি কোনো কথাই এদের কাছ থেকে শুনতে পাবেন না। কোথায় মারতে হবে, কোথায় সন্ত্রাসী করতে হবে, এগুলোই তাদের কাছে শোনা যায়, এবং তারা এগুলো করেই বাহবা নিচ্ছে এবং এই কাজগুলোই তারা করে আসছে। এবং সামনেও তাদের ভিতরে যে অ্যাগ্রেসিভ একটা ভাব, এটা এদের চেহারা দেখলে, আপনি যদি তাদের ফেস রিড করেন, আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে তারা কি করতে চাচ্ছে। ওকে, আমি নীরা, আমি আপনার কাছে ব্যাক করব। ডক্টর মুজিব, আপনার কাছে একটা কথা আমি জানতে চাইব, সেটা হচ্ছে এই ডক্টর সিদ্দিক, উনি যখন এ ধরনের কথা বলছে, ডক্টর সিদ্দিক জাতিসংঘ মিশনে একটা লোক আছে সালাউদ্দিন নোমান চৌধুরী, ডক্টর সিদ্দিক ফোনে এর সাথে কথা বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার আগে। এবং এই লোক, এই ডক্টর সিদ্দিক শোয়েব আব্দুল্লাহ নামের আর এক লোকের সাথে কন্টিনিউয়াসলি বসে চা খাইছে ম্যানহাটনে, মিডটাউন ম্যানহাটনে। এবং শোয়েব আব্দুল্লাহ হইছে ওই লোক মির্জা ফখরুলের যে এয়ারপোর্টে ট্রেনে বের করতে যাইয়া আওয়ামী লীগের ভিড়ের মধ্যে ঠেলে দিছে। তাহলে ডক্টর সিদ্দিকের মতো লোকরা এয়ারপোর্টে গিয়ে যে ফাঁদ পেতেছে, ওই ফাঁদের রেফারেন্সে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আইসোলেটেড করা হয়েছে। উনি যে এখানে কোথাকার কি ইনভেস্টমেন্ট সেমিনার করছে, এনআরবি সেমিনার করছে, কি করছে না করছে, হোয়াটএভার, এই টোটাল এপিসোডটা ছিল এই। এখন মাসুদ ভাই একটা কথা বলছে যে আওয়ামী লীগের লোকজনরা আসলে সন্ত্রাসী টাইপ হয়, এরা গুন্ডা টাইপ হয়, এরা খুনাখুনি করে। এখন
এত কিছুর পরেও কি আপনার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিকিউরিটি লেয়ার আমেরিকার মতো জায়গায় দরকার ছিল, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আইসোলেট করার জন্য, জনবিচ্ছিন্ন করার জন্য, মার্জিনালাইজড করার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে? আমি এই সাবজেক্টটা কনক্লুড করবো আপনার কথার পরে। প্রথমে আমি আপনাকে একটা কথা বলি, দু পায়ে হাঁটলে যে মানুষ হয় তা ঠিক না। দেয়ার ইজ টু কাইন্ড অফ পিপল, ঠিক আছে? এক হলো মানুষ, আমি আপনি, আরেক হলো আওয়ামী লীগ। কথা বুঝছেন? সো এখানে ডিফারেন্স। আপনি মানুষ হিসাবে তাদেরকে বললে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় অ্যাড্রেস করা। আপনি বলবেন আওয়ামী লীগ, তাহলে আমি বুঝতে পারবো যে কাদের কথা বলতেছেন আপনি। কারণ তাদেরকে আপনি বিবেকবান মানুষ জাতিতে আপনি ধরতে পারেন না। আমি দুঃখিত কথাটা বলার জন্য সবার সামনে, বাট দ্যাট ইজ আ ফ্যাক্ট। এই যে লোকগুলোকে দেখতেছেন, তারা সে নাকি ডক্টরেট এগ্রিকালচার কিসে একটা ডক্টরেট করছে উনি বাংলা বলতে পারে না ঠিক করে, ইংলিশও বলতে পারে না ঠিক করে। দ্বিতীয়ত হলো উনি হাসিনার গত 15 বছরের যে সন্ত্রাসী করছেন, যেগুলোকে দিবালোকের মতো সে মিথ্যা বলে এগুলো নিয়ে, তার মানে একটা নিজেকে ক্লেম করে সে শিক্ষিত। শিক্ষার আসলে এটা কি? আপনার বিবেক তৈরি করা। আপনার কটা ডিগ্রি আছে এটা বড় কথা না। আপনার 10টা ডিগ্রি থাকে, আপনি যদি অমানুষ হন তাহলে ওই ডিগ্রির কোনো ভ্যালু নাই। তো আজকে যারা আওয়ামী লীগ করে, সিদ্দিকুর রহমানের মতো ওর সাথে যতগুলো লোক দাঁড়িয়ে থাকে, তাদের কাছে হাসিনা সমস্ত অপকর্ম, তারা দিবালোকের মতো। আমার সাথে কয়েকবার টকশো, আমার সাথে আসে না, সে আর আমার সাথে 2 দিন টকশো করে সে বুঝছে, সে আর আমার সাথে কোনোদিন টকশো করতে আসে না। হ্যাঁ, ইনভাইট করার পরে কয়েকবারই আমার সাথে আসার কথা ছিল, সে আসে নাই। কারণ তারা সত্য কথা বলতে পারে না। আর এই সিদ্দিকুর রহমান এবং এখানকার যারা আওয়ামী লীগের লোক ছিল এখানে গত 15 বছরে, তারা দেশে লুটতরাজ করছে, তারা এখান থেকে ব্যাংকের মালিক হয়েছে, তারা এখান থেকে রেন্টাল মালিক হয়েছে, নানা কিছুর মালিক হয়েছে তারা। এবং তারা প্রচুর টাকা এই দেশে মানি লন্ডারিং করে নিয়ে আসছে। এবং আওয়ামী লীগের বহু আপনার যে মিনিস্টার আছে, এরা এদের থ্রুতে এই দেশে বহু টাকা পাঠিয়েছে। এখনো তাদের এই অপকর্মগুলো করার জন্য এখানে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে। আমার কাছে এগুলোর ইনফরমেশন আছে। তাদেরকে মোটা অঙ্কে টাকা দেওয়া হচ্ছে এইসব এইখানে করা, এইসব এই গন্ডগোল করার জন্য। কিছুদিন আগে আপনি জানেন কনসুলেটের একটা করায় 6 জন 7 জনকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। এই ডিম মিজানকে অ্যারেস্ট করা হয়েছে। এবং এগুলো করতেছে, তারপর থেকে মোটা অঙ্কে টাকা পাচ্ছে। কথা বলছেন? তো সুতরাং এই ধরনের লোককে আমি আপনি বলে এদেরকে উচ্চ লেভেলে, মানুষের লেভেলে আনা আমাদের উচিত হবে না। এরা আসলে মানুষ না। কথা বুঝছেন? আর দ্বিতীয়ত হলো উনি যে কথাটা বলছেন যে আমি এই দায়িত্ব নেবেন, আপনাদের দায়িত্ব কথা না, কিন্তু আপনি এটা থ্রেট করছেন যে আপনার কিছু হতে পারে। কারণ আপনি গুন্ডা বাহিনীর সর্দার, এখানে আপনার গুন্ডা বাহিনী আছে অমানুষ কতগুলো, তাদেরকে দিয়ে আপনি এগুলো করবেন এবং করার চেষ্টা করছেন, এটা আমরা সবাই জানি। সুতরাং আর তার সাথে সাথে সেই দেখলাম ওই হার্পিক কি নাম, হার্পিক মজুমদার, আরেক বেয়াদব, অশিক্ষিত, সে নিজেকে বিরাট কিছু মনে করে, কিন্তু সে অমানুষ। তো এদের কথাতে আমি করব না। আমি একটা কথা বলি আপনাকে। আপনার প্রথম যে জিনিসটা নিয়ে ইস্যু, আমার একটু পরে মনে আসলে জিনিসটা, আমি ভাগ্যকর্মে যে হোক, আমি একসময় ব্রুনাইতে ছিলাম। ব্রুনাইয়ের রাজা সুলতান হাসান আল বলকিয়া সুলতান এতটাই পপুলার ছিলেন, উনি কিন্তু সিকিউরিটি নিয়ে চলতেন না। হসপিটালে আমি যেখানে কাজ করতাম, আমার এখানে আসছেন উনি উইদাউট সিকিউরিটি। আমার সাথে কথা হচ্ছে, যে মসজিদে নামাজ পড়তেন, আমি মসজিদে নামাজ পড়তাম, পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ছে অনেকবার জুম্মাতে, উনি নিজে এসে পড়তেন সিকিউরিটি ছাড়া, চলাফেরা করতেন সিকিউরিটি ছাড়া। এবং আমরা যেটা দেখা করতাম সিকিউরিটি ছাড়া। তো একটা লোকের সিকিউরিটি কখন লাগে, যেটা আমি একটু আগে বলতেছিলাম, তারই সিকিউরিটি বেশি লাগে যে নিজে জানে যে সে নিজে ক্রিমিনাল, সে মানুষের ক্ষতি করে, তখন সে মানুষকে ভয় পাবে। যে জনগণের কিছু ক্ষতি করে না, যে জনগণের করে ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে, তার কিন্তু সিকিউরিটি দরকার নেই। জিয়া রহমানের সিকিউরিটি কোনোদিন দরকার ছিল না, ওনাকে জনগণের কাছে দূরে সরাবার। ইউনূস সাহেবের দরকার নেই। ইউনূস সাহেবকে দূরে সরাই রাখতেছে এই কারণেই যে উনি যাতে জনগণের কথা ডাইরেক্টলি না শুনতে পায়, উনি যাতে নানা রকম ফিল্টারের মাধ্যমে জিনিসগুলো চায়।
মাসুদ খুব সুন্দর এক্সাম্পল দিচ্ছে, প্রাভদা যে নিউজ পেপারের কথা বললো যে লেনিনের কাছে 1 কপি যেত, তো ওনার কাছে সিলেক্টিভ জিনিস যাতে যায়, যারা ওনাকে কন্ট্রোল করতেছেন তারা ওই জিনিসগুলো ওনার কানে দিবে যেটা সিলেক্টিভলি ওনার জানা দরকার, যাতে করে তাদের স্বার্থ হাসিল করা যায়। তো এটা হলো মেইন সিকিউরিটির কথা যেটা আপনাকে বলতেছিলাম। তো দ্বিতীয়ত হলো যে আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে আওয়ামী লীগের সময় শুধু শেখ হাসিনা পরিবার বা তাদেরকে শুধু ইনভেস্টিগেট করলে হবে না, তাদের সময় বিদেশে বসে থাকা এই যে আপনি যাকে দেখালেন সকল ডক্টর সিদ্দিকুর রহমান এবং তার সাথে যত সাঙ্গপাঙ্গ আওয়ামী লীগের লোক আছে এখানে, তারা প্রত্যেকে নানা রকম অপকর্মের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, তাদেরকেও ইনভেস্টিগেট করা উচিত বাংলাদেশের সরকার থেকে। এবং তাদেরকেও এই আপনারা যেভাবে বাংলাদেশের নানা মন্ত্রী নানা এমপির আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করতেছেন, দুর্নীতি দমন কমিশন আপনার এগুলোকে ইনভেস্টিগেট করে তাদেরকেও বিচার আনা উচিত, কারণ তারাও এই হাসিনা সরকারের সাথে যোগসাজশ করে প্রচুর দুর্নীতি করছে। এবং এখানে মানে আপনিও জানেন আমিও জানি সেই কি করতো এখানে, এবং হঠাৎ এখন কি হয়েছে আপনিও জানেন আমিও জানি, আমরা এই দেশে থাকি অনেক বছর ধরে, আমরা জানি এরা কে কি করছে। সুতরাং আমার মনে হয় সরকারের উচিত হবে এদের লিস্ট করে, এদের দুর্নীতি করে ইনভেস্টিগেট করে এদের প্রত্যেককেই আপনার আইনের আওতায় আনা উচিত। কারণ সে দেখেন, এই যে মাসুদ কথা বললো যে সে অস্বীকার করছে সে বাংলাদেশের নাগরিক না, কেন অস্বীকার করছে জানেন তো? অস্বীকার করার উদ্দেশ্য হলো যে সে মনে করে যে তাকে বাংলাদেশের সরকার ধরতে পারবে, সে যে দুর্নীতি করছে সে যদি বলে যে আমি আমেরিকান সিটিজেন, তাহলে আমাকে আর বাংলাদেশ সরকার আমাকে ধরতে পারবে না যদি আমি আমেরিকান সিটিজেন। কিন্তু বাংলাদেশে তুমি দুর্নীতি করো, তুমি আমেরিকান সিটিজেন হও, যে দেশের সিটিজেন হও, বাংলাদেশের রাইট আছে তোমাকে ইনভেস্টিগেট করা এবং তোমাকে রাষ্ট্রীয়ভাবে প্রসিকিউট করা। ডক্টর মুজিব, আমি একটা জায়গায় তাইলে এখন কি ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা ফাঁদ ভারত, হাসিনা এবং ওয়াকার এরা সবাই একটা ফাঁদ তৈরি করছে নিউ ইয়র্কে আসা নিয়ে। তাদের প্রথম টার্গেটটা ছিল এয়ারপোর্টে ডক্টর মোহাম্মদের ইউনূসকে বেইজ্জতি করবে, ওনাকে করবে অথবা ওনার দলের লোককে করবে। এবং আমার কেন যেন মনে হয় মির্জা ফখরুল নিজে ইচ্ছা করে, মির্জা ফখরুলকে কিন্তু জামাতের লোকজনরা ডক্টর তাহেরের সাথে বের করার চেষ্টা করেছে, কিন্তু সে তাদের সাথে যায় না, ওই শোয়েব আব্দুল্লাহর সাথে সে বাইরে গেছে। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয় পাওয়ানোর জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে জ্যাকসন হাইটসে হাঁটতে না পারে, কোনো জায়গায় বাইরে যাইতে না পারে, তাকে আতঙ্কে রাখার জন্য জেএফকে তে এটা তৈরি করা হয়েছে। তো এটা তৈরি করার ডক্টর মোহাম্মদ ইউনূসকে সে ঢুকা গেছে যে হ্যাঁ ঠিক আছে, ডিম মারার মধ্যে আমি আর পড়তে চাই না। আসলে এই সাবজেক্টটা কি আমরা এইভাবে কনক্লুড করতে পারি যে তারা সফল হয়েছে, সফল হয়েছে, ওয়াকার সফল হয়েছে, আওয়ামী লীগ সফল হয়েছে, হাসিনা সফল হয়েছে? আমি যতটুকু জানি এই ঘটনাটা নিয়ে, আমি নীরা মনে হয় 2-1টা মিটিংও অ্যাটেন্ড করছে, বিএনপির এখানে যারা আছেন তাদের কয়েকটা মিটিং আমি দেখলাম, নীরাও ছিল এখানে। তো আমি যতটুকু জানি যে মির্জা ফখরুল এবং ওনারা মনে করছেন ওনারা যখন বাইরেও আসবেন, কিন্তু আমি জানি, আমি শেষ করে দিই আপনাকে, মির্জা ফখরুল সাহেব আছেন গ্র্যান্ড হায়াতে এবং ওনাকে এইভাবে বলা হচ্ছে যে এনওয়াইপিডির থেকে যে আপনাকে আমরা, যেহেতু উনি ভিআইপি হিসেবে ওনাকে এন্ট্রি দেন, ডিপ্লোমেটিক পাসপোর্ট উনি আসে নাই, ওনাকে ওইভাবে তারা দিতে পারবে না, প্রোটেকশন দিতে পারবে না, উনি যেহেতু হোটেলের বাইরে তেমন চলাফেরা না করেন, যার কারণে উনি মোটামুটি ভাবে হোটেলের মধ্যে থাকতেছেন, খুব একটা বাইরে যেতে পারেননি কয়টা দিন, এবং কর্মীদের সাথে কারোর সাথে তেমন দেখা করতে পারেননি। যাই 2-1টা কর্মীরা আসছে ওনার সাথে হোটেলের লবিতে দেখা করছে, এর বাইরে তেমন কিছু করতে পারেননি। তো এটার জন্য এটা দুঃখজনক। প্রথম কথা, এটা নিয়ে আপনার সাথে গত একটা মিটিং এটা আলাপ করেছি যে উচিত ছিল এই যারা আসতেছেন প্রত্যেকে ডিপ্লোমেটিক ভিসার ব্যবস্থা করা প্রথম থেকে। এবং এটার জন্য আমি বলবো যে তার ইউনূস সাহেবের সাথে যারা এগুলো অ্যারেঞ্জ করছে, এটা তাদের গাফলতি, তাদের ইনএফিসিয়েন্সি এটা প্রকাশ করছে, যে তাদের উচিত ছিল এই জিনিসগুলো আগে থেকে টেক কেয়ার করা, ম্যানেজ করা, এবং সিকিউরিটি থেকে শুরু করে সবকিছুই প্রথম থেকে এগুলো ব্যাপারে সজাগ থাকা এবং ওইভাবে টেক কেয়ার করা উচিত ছিল। এটা তারা করতে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার দায় আমি ইউনূস সাহেবের সাথে যে কর্মকর্তা যারা এটা ম্যানেজ করছে তাদের উপর বর্তাবে হবে। দ্বিতীয়ত, এখানে বিএনপি কে যারা মিসলিড করছে, এই খোকন এবং তার চামচা বাহিনী,
তাদের উপর বর্তায় যে তারা ইউনূস সাহেবকে সেরকম রেসপেক্ট দেননি। আপনি যদি দেখেন, দুঃখজনক হলো সত্যি, জামাতের যে নেতা আসছিলেন তাকে তারা সেভাবে সম্মান দিচ্ছে, এবং নট অনলি দ্যাট, জামাতের লোকরা একটা খুব সুন্দর সুশৃঙ্খল একটা মিটিং করছে, যেটা নিউ ইয়র্কের ইয়েতে, আমি জানি না অন্য কেউ করেছে কিনা, তবে আমার চোখে পড়েনি যে বিএনপি একটা মিটিং করে মির্জা ফখরুল সাহেবকে এনে সেই রেসপেক্ট দিয়েছেন বলে আমি এখনো কোনো ইয়েতে সোশ্যাল মিডিয়াতে দেখিনি। তো আমি জামাতেটা দেখেছি এবং ইট ওয়াজ কোয়াইট ইমপ্রেসিভ। তো সেখানে সেই জন্য আমি অবশ্যই দায়ী করবো সেন্ট্রাল বিএমএকেও। গত 15 বছর বেশি হয়ে গেছে, এখানে একটা কমিটি দেওয়া হয় নাই, যুক্তরাষ্ট্রের কোনো কমিটি নাই। এই বাণিজ্য করে যাদেরকে এই খোকন কমিটিগুলো দিছে তাদের আসলে তেমন কোনো ইনফ্লুয়েন্স নাই এখানে বিএনপির মধ্যে, এবং এখানে এই খোকন এবং খোকনের সাথে যারা আছে তারা বিএনপির জন্মের, যেমন আমি আপনাকে বলি 1988-এ বিএনপির আমি হলাম প্রতিষ্ঠাতা সভাপতি। এই বিএনপির এখানে গোড়াপত্তন আমি করছি, এবং এই খোকন কোনোদিন এসে আমার সাথে একবারের জন্য কথা বলেনি যে আসেন আমরা বসে এখানে বিএনপিকে তৈরি করি। সে শুধু তাদের সাথে কথা বলে যাদের কাছে সে কিছু পকেট হাতায় নিতে পারবে। সে জানে যে আমার কাছ থেকে পারবে না, এই জন্য আমার সাথে কোনোদিন যোগাযোগ করেনি, যদিও সে সকল আন্তর্জাতিক সম্পাদক। কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা আমার হাতে এখানে, এবং আমি জানি কারা এখানকার নেতা, তারা এখানে কি ইনফ্লুয়েন্স আছে। তো সেই জায়গাতে এরা এসে পুরো বিএনপিকে ধ্বংস করে দিচ্ছে। এই ধ্বংসের কারণে আজকে এখানে কোনো কমিটি হয় নাই, যার কারণে বিএনপির মতো একটা এত বড় দলের আপনার সেক্রেটারি জেনারেল এখানে এসে অপমানিত হয়। অপমানের পিছনে হলো দুর্বলতা, হলো সাংগঠনিক দুর্বলতা। বিএনপি কখনোই গত 15 বছরে এখানে একটা কমিটি দিতে ব্যর্থ হয়েছে। যে ব্যর্থতার প্রতিফলনই হলো এই আজকে যে আপনি যে ইস্যুটা আনছেন এইটা, এবং এই দায়িত্ব এখানকার বিএনপি লিডারদের, কর্মীদের আমি দিব না। এই দায়িত্ব হলো বিএনপি অ্যাজ এ হোল। তারা একটা কমিটি দিতে ব্যর্থ হয়। আমি জানি না বিএনপি দেশ চালাবার জন্য তৈরি হচ্ছে, কিন্তু 15 বছরে যুক্তরাষ্ট্রে একটা কমিটি দিতে পারেনি। তারা অনেকেই লন্ডন থেকে পাঠাইছে, এখানকার কর্মীদের টাকায় তারা টিকিট করে আসছে, এখানে কর্মীদের টাকায় তারা হোটেলে থাকছে, নানা রকম আশা দিচ্ছে, নানা বাসায় খাওয়া দাওয়া করছে, কিন্তু আলটিমেটলি পকেট ভর্তি করে নিয়ে গেছে, কিন্তু এন্ড রেজাল্ট হলো 0। এটা হলো বিএনপির সাংগঠনিক দুর্বলতা, যার কারণে আজকে তারা এইভাবে অপমানিত হইতে হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে। ওকে, ডক্টর মুজিব, যখন 8 নম্বর টার্মিনালে আওয়ামী লীগের লোকজনরা গেছে প্রতিবাদ করার জন্য, তাদেরকে পারমিশন দিচ্ছে জেএফকে 8 নম্বর টার্মিনালে। এখন সালাউদ্দিন নোমান চৌধুরী এবং আনোয়ার, ওর নাম কি, শোয়েব আব্দুল্লাহ, এরা একজন লোকের সাথে ফোনে কনভারসেশন করতেছিল যাতে বিএনপির লোকজনের সাথে আওয়ামী লীগের এই মিজান চৌধুরী, এই যে ডিম মার্চে যায়, এদেরকে জন্য বিএনপির সাথে 4 নম্বর টার্মিনালে ঢুকানো হয়। এখন যখন বিএনপির নেতাদেরকে এই ইনস্ট্রাকশন দেওয়া হইতেছিল, তখন ওই ইনস্ট্রাকশনে একটা নাম বাইরে আসছে। একটু আমি চাইতেছি আপনারা ওইটা একটু শুনেন। এই লোক আওয়ামী লীগের ওই সন্ত্রাসীদের 4 নম্বর টার্মিনালে ঢুকাইছে। আবার শুনেন কথাটা, কার কথা বলতেছে, বিএনপির এই নেতাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে 8 নম্বর টার্মিনালের লোকজনদেরকে যে কোনো উপায়ে 4 নম্বরে ঢুকাইতে হবে, এবং একজন বিএনপি তথাকথিত নেতার নাম এখানে শোনা যায়। গ্যাসের নামটা শুনছি, আরেকটা নাম কি বলছে, আরেকটা নাম বুঝতে পারছি না। আচ্ছা, এই 8 নম্বর টার্মিনালে যারা ডিম ছুটছে তাদেরকে 4 নম্বর টার্মিনালে গিয়াস ঢুকাইছে, এবং গিয়াসকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সালাউদ্দিন নোমান চৌধুরী এবং শোয়েব আব্দুল্লাহ, এবং এখানে নেতৃত্ব দিচ্ছে আনোয়ার হোসেন খোকন। এবং আরেকটা কথা, যখন ওদেরকে ডিম মারে, আপনি একটা ভিডিওতে দেখেন, সেই ভিডিওতে 6 কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াত হুমায়ুন হাসতেছিল যখন ডিম মারে আর মির্জা ফখরুল রে বেইজ্জতি করে। হুমায়ুন হাসতেছে, মানে কি জানেন, প্ল্যান অনুযায়ী কাজ হইতেছে। নিউ ইয়র্কের গিয়াস তাকে কভার করছে, নিউ ইয়র্কে জুম খোকন তাকে কভার করছে, হুমায়ুন মহা আমেজে আছে, সে হাসতে হাসতে বাইরে হইতেছে। তা আপনি কমিটি দিতে বলতেছেন, এই কমিটিতে তো এই লোকগুলা ঢুকবে, গিয়াসের মতো লোকজনরা, তাইলে কমিটি দিয়ে কি হবে মুজিব ভাই?
কারণ এই ওই আনোয়ার হোসেন খোকনকে তো পকেট বইরা দিচ্ছে গিয়াসের মতো লোকজনরা, মিজানুর রহমান মিল্টনের মতো লোকজনরা, জিল্লুর রহমানের মতো লোকজনরা, কামাল পাশা বাবুলের মতো লোকজনরা। তাহলে আপনি কাদেরকে দিয়ে কমিটি করাবেন? কতগুলো রিক্সাওয়ালা, আপনার বাঙ্গ, ম্যাকডোনাল্ডস এর কর্মচারী, এদেরকে দিয়া? আর কথা হলো কি, দেখেন মির্জা ফখরুল হক সাহেব আগেও কিন্তু কয়েকবারই দেশে আসছেন এবং আমার সাথেও ব্যক্তিগতভাবে দেখা হয়েছে কয়েকবারই, কিন্তু উনি কোনোদিনই এখানকার নেতা কর্মীদের সাথে প্রপারলি জনসংযোগ করেননি। ওনাকে একটা পার্টির সেক্রেটারি জেনারেল, উনি জনগণ তার কর্মী থেকে দূরত্ব বজায় করছেন। এটা পার্টি ইনস্ট্রাকশন হোক আর ওনার কারণে হোক, যেটাই হোক, উনি করেননি। এটা একটা বৃহৎ পার্টির জন্য এটা খুব দুর্ভাগ্যজনক। আজকে উনি যে বেজিত হলেন, এটার জন্য কিন্তু ওনারও দায় দায়িত্ব আছে, ওনারও দায় দায়িত্ব আছে। আমি এই দায় দায়িত্ব কি এড়াতে পারবেন? আমি আপনাকে ফ্যাক্টস গুলো বলতেছি। আমি জানি, যেহেতু আমি পার্টির সাথে সম্পৃক্ত, আমি জানি এই বিএনপির এখন হয়ে গেছে কি জানেন, উপরের দিকের নেতারা, উপরের দিকে যতগুলো নেতা আছে তাদের নিজস্ব কিছু লেসপেন্সার আছে, তাদের নিজস্ব কিছু লোকজন আছে যাদেরকে তারা একটু বেশি দাম দেয়, তাদের সাথে কথা বলে, তাদের সাথেই, তাদের থ্রুতে আপনাকে যেতে হবে। হ্যাঁ, যেমন ধরেন মির্জা ফখরুলের সাথে যখন আমার দেখা করতেছে, আমাকে মিজানুর রহমান মিল্টনের থ্রুতে তার বাসায় দেখা করতে হচ্ছে। দিস ইজ হাউ ইট ইজ। হ্যাঁ, উনি আমার সাথে দেখা করছেন, আমার এখানেও আসছেন এজ এ চিকিৎসক হিসেবে, আমার সাথে আসছেন, দেখা করছেন। বিএনপি সব নেতারাই আসেন চিকিৎসা দেওয়ার জন্য আমার কাছে, কিন্তু তারা আসে থ্রু সামবডি, কথা বলছেন। কিন্তু বিএনপি হলো জনগণের পার্টি। আজকে তারা জনগণ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখছে নেতারা। আপনি আমাকে বললেন, গত 15 বছরে পার্টির সেক্রেটারি জেনারেল বা পার্টির যারা অর্গানাইজিং সেক্রেটারি, তারা একটা ডিস্ট্রিক্টে গেছে, একটা ডিস্ট্রিক্টে গণসংযোগ করছে। গত 1-1.5 বছরেও আপনি দেখান, ঢাকায় আপনার ওই গুলশান অফিস ছাড়া কোথায় তারা জনগণের সাথে যে দেখা করতেছে, কোথায় ছাড়া কর্মীদের সাথে দেখা করতে, কোথায় তারা একটা ডিস্ট্রিক্ট লেভেল, একটা থানার লেভেল, একটা উপজেলা লেভেলে একটা মিটিং এ তারা অ্যাটেন্ড করছে। তো একটা এমন একটা কালচার তৈরি হয়ে গেছে বিএনপি ভিতরে, যে আপনার দায়িত্বে আপনি লিডারদের সাথে দেখা করবেন, আপনার দায়িত্বে আপনি লিডারের সাথে যোগাযোগ মেনটেন করবেন। লিডারের কোনো দায়িত্ব নাই জনগণের সাথে দেখাশোনা করার, লিডারের কোনো দায়িত্ব নাই জনগণের সাথে কাছ থেকে তাদের মতামত নেওয়ার বা তাদের অনুভূতিগুলো নেওয়ার। আজকে গ্রামে গঞ্জে বিএনপি যে পপুলারিটি ছিল, এটা যে আজকে শূন্যের কোঠায় নেমে যাচ্ছে দিন দিন, এই নেতাদের কোনো খবরই নাই। কারণ নেতাদের সাথে সাধারণ জনগণের, সাধারণ কর্মীর এতটা দূরত্ব হয়ে গেছে যে আপনি তাদের কাছ থেকে, ওই যে আপনি যেটা বললেন ফিল্টার করে আসবে জিনিস, তাদের কাছ থেকে সত্যিকার জিনিসগুলো তারা জানে না জানার কারণ হচ্ছে কি, তারা ডিপেন্ড করে এই ধরনের কিছু তাদের নিজস্ব পকেটের লোক, যারা ওদেরকে চাঁদা দেয় রেগুলার, যারা ওদেরকে ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়ায়, গিফট দেয়, যোগাযোগ মেনটেন করা, শপিং করে দেয়। ওকে, তাদের সাথে যোগাযোগ মেনটেন করে, এইটা হলো তাদের, এইটা হলো বিএনপির কালচার হয়ে গেছে এখন, যেটা আওয়ামী লীগেও তাই ছিল। এখন বিএনপি সেই ধারাতে চলে গেছে, একটা জনগণের পার্টি, একটা সাধারণ জনগণের পার্টি, পার্টি। ওকে ডক্টর মুজিব, আমি আপনার কাছে ব্যাক করছি। ডক্টর মাসুদ, আমরা এর মধ্যে একটা সাবজেক্ট আলোচনা করছিলাম, সেটা হচ্ছে এই জেএফকে যে ইনসিডেন্টটা হয়েছে, এই ইনসিডেন্টটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে ম্যানিপুলেট করার জন্য, যে কেন তার সিকিউরিটি দরকার, কেন তার এই এত এসএসএফ অথবা পিজিআর এরা থেকে ওনাকে কেন এত কর্ডন করে রাখবে, উনি কোথাও যেতে পারবে না। এখন ওই ইনসিডেন্টটা তৈরিতে এখানকার সালাউদ্দিন নোমান চৌধুরী, বাংলাদেশের অ্যাম্বাসেডর টু দ্য ইউএন মিশন, সে এবং ওই নেপাল থেকে এক ছাত্রলীগের ক্যাডারকে এনেছে শোয়েব আব্দুল্লাহ, তাদের সাথে কমিউনিকেট করছে জুম খোকন, যে মুজিব ভাই বলছে জুম খোকন, এবং নিউ ইয়র্ক সিটিতে একজন ব্যবসায়ী আছে বিএনপির তথাকথিত নেতা গিয়াস, যাদেরকে দায়িত্ব দিছে 8 নম্বর টার্মিনাল থেকে তাদেরকে 4 নম্বর টার্মিনালে ঢুকাবে সরাসরি। এবং গিয়াস আহমেদকে এই অডিও টেপটা সহ যখন কনফ্রন্ট করা হয়েছে, সে পালাইছে, সে আর ওখানে দাঁড়ায় থাকে না, ভাগছে। তো আলটিমেটলি জেএফকে তে যেটা হয়েছে, এটা আওয়ামী লীগ এবং বিএনপি সমন্বয়ে গঠিত ডিম ছোড়া একটা অভিযান ছিল। তো এটা যদি হয়, ডক্টর মুজিব বলছিল যে এখানে এই জেএফকে তে যেটা হয়, বিএনপির নেতারা যদি এভাবে এ ধরনের দুর্নীতিতে জড়ায় পড়ে স্বৈরাচারের সাথে, তাদের তো আর নিজেদের রাজনৈতিক অস্তিত্ব থাকে না। আপনার কি মনে হয়
এই মুহূর্তে বিএনপি যা করছে তা আওয়ামী লীগের স্বৈরাচারী মনোভাবের বাইরে গিয়ে কিছু করছে, অথবা নিউ ইয়র্কের যেসব বিএনপির নেতা আছে, আমরা সাবধান শব্দের অর্থ জানি, বিএনপির লোকজনরা তো সাবধান বলতে পারে না, তাদের অবস্থা তো এখন ওইখানে। ইয়েস, আই মিন আনফরচুনেটলি মুজিব ভাই যেটা বললো যে একটা গণচরিত্র থাকা দরকার, যে বড় বৃহৎ দলের, দেশের বৃহত্তম দল এখন, তার যে গণচরিত্র থাকা দরকার সেটার থেকে তারা সরে যাচ্ছে, গণচরিত্র রাখছে না, জনগণের সাথে যোগাযোগটা কমে যাচ্ছে। একটা পার্টির ফলের যতগুলা কারণ আছে তার একটা হচ্ছে এটা, জনতার সাথে ধীরে 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 একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাওয়া। দ্যাটস হোয়াট দে আর ডুইং নাও। এখন এটা করছে, আওয়ামী লীগও একসময় এটা করতো। এরা নিজেদের স্বার্থটাকে বিভিন্নভাবে উঠাতে গেলে যেটুকু দরকার তার বাইরে কোনো কিছুই তারা করে না। একবার আমার মনে আছে, আমি বলেছিলাম একটা কথা তৃতীয় মাত্রাতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল বিদেশি হিসাবে যে আপনারা কেমন আছেন। আমি বলছিলাম ভালো এবং খারাপ। ভালো কেন? মানে ভালো হচ্ছে আমাদের ধরেন সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন বাংলাদেশিরা চলে গেছে, তারা এখন ব্যবসা বাণিজ্যে মন দিচ্ছে, কাজ কাম করছে, দেয়ার একটা রেসপেক্টেবল ফরম্যাট, একটা জায়গাতে চলে আসছে বাংলাদেশিরা। একেবারে আগে কিছু ক্রেডিট কার্ড নাই একটা লোকেরও, ওই জায়গাতে নেই এখন। দে আর হ্যাভিং বিগ বিজনেসেস। তো এটা ভালো। খারাপ কেমন? খারাপ হচ্ছে আমাদের নেতৃবৃন্দের, বিভিন্ন দলের নেতৃবৃন্দের কার্যকলাপে। কেন ওখানে কি দল চলে? আমরা দল চলে না, অ্যাজ পার কনস্টিটিউশন কোথাও দল চলে না, কিন্তু দল চলে লাভজনক ব্যবসা, এই জন্য দল চলে। লাভজনক ব্যবসা মানে, কারণ লাভজনক ব্যবসা মানে ধরেন একজন এমপি সাহেব আসলো কোন একটা জায়গার, বা একজন মন্ত্রী সাহেব আসলো, আসার পরে তার এলাকার লোকজন গিয়ে হাজির হয়ে গেল, যাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে, এখানে কোনো আইডেন্টিটি এস্টাবলিশ হয় নাই, হয় ওই মন্ত্রী বা এমপিকে আনতে চলে গেল এয়ারপোর্টে, নিয়ে গাড়িতে করে নিয়ে তারা পৌঁছায় দিল, বিভিন্ন জায়গায় নিয়ে গেল। এমপি সাহেব গুনে দেখলে তো $150 ওখানেই সেভ করলাম, এখানে আবার অত টাকা সেভ করলাম। এবং দেখতে যে এই লোকটা সবকিছু বাদ দিয়ে, যার কোনো আইডেন্টিটি খুব একটা এস্টাবলিশ হয় নাই, এই এমপি সাহেবরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা দেশের লোক, কাছের লোক। এমপি সাহেব তাকে অতিরিক্ত চেনা শুরু করলো তখন, যে না আমি খুব ভালো চিনি, পুরো আত্মীয় স্বজন, তার বাবা চাচা সবাইকে চিনে তখন সে, এবং তারা দিয়ে বিভিন্ন কাজ করা। এটা হচ্ছে নর্মাল ট্রেন, কিন্তু তারা দিয়ে কাজ করে। কি করে? এমপি সাহেবের হঠাৎ করে মনে পড়ে যে নায়াগ্রা ফলস দেখা হয় নাই, তখন সে বলে যে এখানে একটা নায়াগ্রা ফলস আছে নাকি, খুব সুন্দর, দেখা হয় নাই। এই লোকটা হয়তো সে একটা কাজ করে অথবা ক্যাব চালায়, সে ছুটি নিয়ে নেয়, চলেন আমি দেখায় নিয়ে আসতেছি, নিয়ে তার নায়াগ্রা ফলস দেখায় নিয়ে আসে। এবং এমপি সাহেব বিভিন্ন রকম কথা দেয় যে বাংলাদেশে আসা মাত্রই তোমার সমস্ত কার্যকলাপ, সমস্ত ডিমান্ড পূর্ণ করার বন্দোবস্ত আমি করে দিব। এই ফলস দিয়ে তাদেরকে নিয়ে ঘুরে টুরে বেড়ায়। তারপরে যখন দেখে যে তো প্রচুর পয়সা খরচ করতেছে, তখন তার মনে পড়ে তার বার্থডে চলে যাচ্ছে, কে হঠাৎ আপনার ভাবি ফোনে মনে করাই দিল আমার তো বার্থডে আজকে। আবার 2টা রাডো ঘড়ি পাইলো সে, আবার এই কর্মী টর্মীদের কাছ থেকে মোটামুটি ভাবে তার জন্মদিনের সময়ই হয় আর কি, দিয়ে সে ঘড়ি টড়ি এগুলো নিয়ে টিয়া যাওয়ার সময় বারবার কথা দেয় যে তুমি বাংলাদেশে এসে খালি যোগাযোগ করবা, বাকি আমি দেখবো। চলে যায়। এই ছেলেও খুব খুশি, তার মাকে ছবি পাঠায়, দেখো এমপির সাথে মন্ত্রীর সাথে ঘুরে বেড়াচ্ছি, আমি আমেরিকায় খুব খারাপ অবস্থায় নাই, এইসব দেখায় টেখায়। যখন সে বাংলাদেশে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করে, তার থার্ড টায়ারের লোকের কাছের উপরে যেতে পারে না। ওনার কাছে তো পৌঁছানো বহু দূরের কথা, ওনার চারপাশে যে সার্কেল গুলো আছে ওই বলয়ের 3 নম্বর বলয় ক্রস করে 2 নম্বর বলয় ঢুকতে পারে না। এই হচ্ছে এই যে ব্যবসা, এই যে সুন্দর ব্যবসা এমপি সাহেবরা এসে করে গেছে, আওয়ামী লীগের সময় করছে, বিএনপির সময়ও করছে, আজকে আবার সেই ফরম্যাটে আরো প্রকট ভাবে করতে যাচ্ছে। দে আর ডুইং দি সেম থিং। এটা ওদের একটা ইটস এ হিউজ বিজনেস পলিসি। দেশে বাইরে আপনার দেশের কনস্টিটিউশনে বলাও আছে যে দেশের বাইরে কোথাও নাই দল নাই, সেখানে তারা এটা রাখবে এবং কমিটি করবে না। ওই জন্য মুজিব ভাই যে কমিটি করবে না এইসব কারণে, কমিটিটা কমপ্লিটলি বিজনেস ওরিয়েন্টেড। কমিটি না করলে তো সবাই যাচ্ছে, আপনার কমিটি করলে ওই কয়জন লোক শুধু যাবে, কমিটি না করে সবাই এভরিবডি ইজ গোয়িং যে আমি আমার হতে একটা সুযোগ। মাসুদ ভাই একটু আপনি যদি রেসপন্ড করেন। আমি জানি, আমি নীরাকে এগুলো নিয়ে জিজ্ঞাসা করে লাভ নাই, কারণ সেও এইখানকার আছে না যে ড্রাইভারেরা মন্ত্রী এমপিদের নিয়ে, নীরাও আবার এই ধরনের ভালো ড্রাইভার, তাকে নায়াগ্রা ফলস দেখাইতে পারে না আমার ধমকে, কিন্তু সেও এই কর্মগুলো বেকুব, যখন বলদ বানায় বলদ হয়ে এসে ঘরে বসে থাকে।
যে কেউ তো আর কাজ হয় না। এখন আপনারে আমি বলি, এই জুম খোকন লোকজন কেউ যদি তাকে 5 স্টার হোটেলে রাখে তাইলে তার জন্য এক ধরনের পজিশন, কেউ যদি ডেজ ইন অথবা নাইট ইন অথবা ওই কি জানে আছে না হোটেল 8 না 6 এইখানে রাখে তাইলে আবার তার জন্য অন্য ধরনের পজিশন। এবং ওই জুম খোকনরা কেউ যদি আবার মোটেলে রাখে তার জন্য আবার আলাদা পজিশন। এখন এবং আর একটা কথা, জুম খোকন আর বাংলাদেশের কনসাল জেনারেল রাইসা নিউ ইয়র্কে একটা বাসায় যাইয়া সাতরায়, ওই বাসাটা হয়েছে গিয়াস আহমেদের, আওয়ামী লীগের নাজমুল হুদা যাইয়া সাতরায়, মোজাম্মেল হক পিটারও যাইয়া সাতরায় তার বাসায়। কিন্তু ওই গিয়াস আহমেদের কাম হয়েছে আওয়ামী লীগের যত মন্ত্রী এমপিরা বাংলাদেশ থেকে গোপনে মানি লন্ডারিং করবে হুন্ডির মাধ্যমে, গিয়াস আহমেদ এই সার্ভিসটা খুব ভালো করে দেয় ইদানি, কারণ হুমকার বাণিজ্য খাইয়া দেয়া শেষ। এখন এরা যদি হয় একটা রাজনৈতিক দলের নেতা এবং কর্মী, আর ডক্টর মুজিব যদি বলে এইখানে কমিটি দেয় না, আমাকে একটু বলেন তো ডক্টর মাসুদ, এখানে কাদের জন্য কমিটিটা দিবে? এইখানে বিএনপি বা আওয়ামী লীগে এই সাবধান টাইপ ডক্টর $479 পিএইচডি ক্রয় করা এই ডাক্তার, আর গিয়াস আহমেদের মতো নেতা যারা লোকজনের সাথে ডিম কিনা 7 নম্বর টার্মিনালে যাইয়া নিজের সেক্রেটারি জেনারেলের বেইজ্জতি করায়, তাহলে কমিটি দিয়ে কি করবে? আপনি কি মনে করেন এখানে কোনো লেজিটিমেট লোকজন আছে? হ্যাঁ আছে, ডক্টর মুজিব আছে, কিন্তু ডক্টর মুজিবের তো তারা ডাকবে না। ডক্টর মুজিবের সাথে ডক্টর সিদ্দিক একটা টক শোতে পর্যন্ত আসতে সাহস পায় না, একটা কারণে, কারণ ডক্টর মুজিব তো কারো কাছে বিক্রি হবে না। ডক্টর মুজিব তো একজন লেজিটিমেট শিক্ষিত একজন মানুষ, রুচিবান একজন মানুষ, দেশপ্রেমিক একজন মানুষ, তাইলে এখানকার কমিটি দিয়ে ডক্টর মাসুদ কি করবে? আমাকে একটু বলতে দেন, আমি আসবো আপনার কাছে নীরা। হ্যাঁ না, কমিটিতে যিনি পদপ্রার্থী তিনি বললে সবচেয়ে ভালো হয়। নীরা আপা যদি বলছেন। ওকে মাসুদ ভাই বলছেন আপনি যদি অ্যানসার দেন প্লিজ ডু। মাসুদ ভাই থ্যাংক ইউ সো মাচ, কারণ আমি কোনো পদপ্রার্থী না। আচ্ছা, এই যে কমিটি বা যেটা বললেন জেকব ভাই, একটা কথা গোড়াগাতে আসি, সেটা হলো যে ডিপ্লোমেসি যে আমরা কম বুঝি, এটা হলো নমুনা হলো এইটা যে গত 15-16 বছর কি তার চেয়েও বেশি সময় ধরে এখানে কোনো কমিটি নাই। তো নাই, এর ভিতরে অনেক লিডাররা এখানে আসছে, অনেক বড় বড় স্বপ্ন দেখাচ্ছে, বাট এই হয়ে গেছে, এই তো হয়ে গেছে, বিশাল বিশাল নামের লিস্ট দিয়েছে। নীরা একটু থামেন, মাসুদ ভাই এটা বলছে, মাসুদ ভাইয়ের কথাটা এত পছন্দ করছি আমি। মাসুদ ভাই কত উদার ভাবে বলছে, কেমনে বার্থডে চলে আসে, কেমনে নায়াগ্রা ফলস চলে আসে, কেমনে শপিং চলে আসে, বিশদ ভাবে বলছে। এইসব প্র্যাকটিক্যাল এগুলো তো দেখে সে একটা এই অবস্থায় আসছে। আজকে 1-2 বছর তো আর মাসুদ ভাই এখানে না, আর এগুলো নিয়ে নাড়াচাড়া করে না। সেটা এখন মানে যেটা বলতে চাচ্ছি সেটা যে আওয়ামী লীগের কমিটি এই যে বলে না যে ছাগলের বাচ্চার মতো, ওই যে বছরে 4 বার তারা মানে জন্ম দিতে পারে, তারা ওইভাবে তৈরি করে তাদের জনসংখ্যা বাড়াইতে পারে, তাদের কমিটিটাকে আরো স্ট্রং করতে পারে, তারা পদবি এক্সটেন্ড করতে পারে, কিন্তু এগুলো দেখেও আমরা কিছু শিখি না। এই যে আজকের এই যে মানে এয়ারপোর্টের ঘটনার কথা, ডিম মারার কথা, ডিম ছোড়াছুরির কথা বলবেন, এটা হবে কেন? এ ধরনের কাজ এর আগেও তো হয়েছে। এই যে মনে করেন প্রত্যেকটা সময় হাসিনা যখনই আসুক না কেন, আমাদের দলে শক্তিশালী বেশি ছিল এয়ারপোর্টে, সে এয়ারপোর্টে হোক আর জাতিসংঘের সামনে হোক, হোয়াইট হাউসের সামনে হোক, যেখানেই হোক আমরা বেশ শক্তিশালী ছিলাম বা এখনো আছি। কিন্তু আমাদের অর্গানাইজড যেটা করা হয়েছে বা ইনফরমেশন যেটা যেখানে দেওয়া হচ্ছে, মিস ইনফরমেশন, মিসলিডিংটা দেওয়া হয়েছে, এখানে এই বিষয়গুলো সামনে আসছে। আর এখন দেখেন যে এই যে কমিটি এখানে দেওয়া হচ্ছে না বা দিতে চাচ্ছে না, এর গোড়াগাটি কি? এটা অনেক আগেই বলা হয়েছে যে আওয়ামী লীগের কমিটি, আওয়ামী লীগ এখানে দল করতে পারে, আওয়ামী লীগ এখানে পলিটিক্স করতে পারে, সেটা বাংলাদেশ থেকে তাদের
তারা করতে পারবে, এ ধরনের পারমিশন তাদের আছে, তা বিএনপি কেন করতে পারবে না? বিএনপি যখন কমিটির কথা, লিস্টের কথা বলা হয়, আস্তে করে কানে কানে বলা হয় যে এখানে এটা করতে দেওয়া যাবে না, এখানে আইনত ভাবে আমাদের সমস্যা আছে, এই কথাগুলো বলা হয়। কেন আইনত সমস্যা কি আওয়ামী লীগের নাই? এটা কি শুধু বিএনপির যে আইনত সমস্যা আছে, এখানে কমিটি করা যাবে না, এখানে পলিটিক্স করা যাবে না? এগুলোর গোড়াঘাটে কারা? নীরা থামেন। আপনার মনে আছে মির্জা ফখরুলকে আমি লাগোডিয়া ম্যারিয়টে কনফ্রন্ট করছিলাম, সে যখন আমাকে বুঝাইতে চাইছিল যে আমেরিকায় কেন কমিটি দেওয়া হবে না, আমি মির্জা ফখরুলকে স্ট্যাচু ধইরা আমি তাকে বললাম যে সাবজেক্টটাই। নীরা, আমি ওই প্রসঙ্গগুলো আর যেতে চাই না, এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি হয়েছে, কিন্তু এখন আজকের আলোচনায় যে সাবজেক্টে আমি একটু ফিনিশিং এ যাব, ডিম মারায় জেএফকে তে যে কাহিনী হয়েছে, মিস ইনফরমেশন না, আপনার দলের লোকজনরা জড়িত। গিয়াস আহমেদ, এই নীরা, ডিম মারায় গিয়াস আহমেদ জড়িত, ডিম মারায় আনোয়ার হোসেন খোকন জড়িত, ডিম মারায় হুমায়ুন কবির জড়িত। বিএনপির মধ্যে নিজস্ব গ্রুপিং এ তারা এখন এই কাজগুলো করছে। এটার উপরে আমি এগুলো ওইভাবেই করে আসছে, এগুলো তো সেট আপ, এগুলোর গোড়াঘাটে পিছনে যান। আজকে কেন এখানে কমিটি নাই, কেন এখানে কমিটি দেওয়া হবে না? যুক্তরাষ্ট্র বিএনপিতে আপনি কম্পেয়ার করে দেখেন যে এখানে কমিটি দেওয়ার জন্য এখানে এই বিএনপি কে লিড দেওয়ার মতো যোগ্য লোকজন নাই। নীরা, এখানে ডাক্তার আমাকে একটু বলে নীরা কতজন আছে? আচ্ছা নীরা, আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তরটা আমি দেই। আপনি আমাকে নিউ ইয়র্কে যারা এই মুহূর্তে বিএনপির অ্যাক্টিভ পলিটিক্স করে নেম ওয়ান যে যোগ্য। ওকে নীরা হয়েছে, আমি জানি। এখন আপনি বলবেন আপনার ডান পাশে একজন বসে আছে, হ্যাঁ আমি জানি আপনি এটা বলবেন, ডক্টর মুজিব এখানে বসে আছে, কিন্তু আর আপনি অন্য আরেকজনের নাম আপনি বলতে পারবেন না, আমি জানি নীরা, এটা আপনার দোষ না। আমি একটা কথা এখানে বলি, আপনারা তিনজন মানুষ, নীরা, মুজিব ভাই এবং আপনি কি জানেন এই একটা স্টেটমেন্টের উপরে হাসিনাকে জঙ্গি বানানো যায়, এই একটা স্টেটমেন্টের উপরে আওয়ামী লীগকে জঙ্গি বানানো যায়, এই একটা স্টেটমেন্টের উপরে এই কুত্তার বাচ্চাকে বেবাজ্জার বাচ্চা বানিয়ে দেওয়া যায়। কিন্তু এখন ডক্টর মাসুদ, $1,000,000 কোশ্চেন, বিএনপির একটা হারামজাদা নেরিকুত্তা নেতা আছে যে এই ইনস্ট্রুমেন্টটাকে ব্যবহার করে আওয়ামী রাজনীতিকে আমেরিকায় টিয়ার 3 টেররিস্ট না টিয়ার 2 টেররিস্ট অর্গানাইজেশন আওয়ামী লীগকে এই স্টেটমেন্টের উপরে তৈরি করা যায়। কিন্তু এই যোগ্যতা সম্পন্ন একজন মানুষ বিএনপির কেউ আছে বলে আপনি চিনেন কিনা ডক্টর মাসুদ রহমান? এক নম্বর মনে হয় না কেউ আছে, দুই নম্বর এই সদিচ্ছাটাও তাদের আছে বলে আমি মনে করি। এই সদিচ্ছাটাও তাদের আছে কিনা আমি মনে করি না, সদিচ্ছাটা নেই, কারণ তারা এখন প্রায় সম্পূরক একে অন্যের কমপ্লিমেন্টারি পার্টি। তারা আওয়ামী লীগ যেই কাজগুলো সমাধান করতে পারে নাই ভারতের জন্য, ভারতের এখন এত বড় ইনভেস্টমেন্ট নষ্ট হয়ে যাবে, তারা এখন বিএনপির উপরে সওয়ার হয়েছে এবং বিএনপি অত্যন্ত খুশি। বিএনপির কয়েকজন পিলারকে রেডি করে দেওয়া হয়েছে, তারা ভারত বন্দনা ছাড়া আর কিছু বোঝে না। এখন আওয়ামী লীগ না থাকলে আমরা রাজনীতি করতে পারবো না, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি কেন আমাদের সাথে আসবে না, তারাও আসুক, ইলেকশন করুক, এগুলো হচ্ছে ইন্ডিয়ার বয়ান, ইন্ডিয়ান ন্যারেটিভ যেই পার্টি দেয় সেই পার্টি ইন্ডিয়ান ফেভারিট পার্টি আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে যাবে? সদিচ্ছাটা কোথা থেকে আসবে? তো দে ক্যানট গো। এক নম্বর সদিচ্ছা নাই, দুই নম্বর এখন পর্যন্ত দৃশ্যমান হচ্ছে না যে কেউ এইটাকে প্রপারলি অর্গানাইজড ওয়েতে এই এই যার কথা বললেন এই জন্তু বা জানোয়ার, যে তাকে সলভ করা খুব ডিফিকাল্ট না। ওই বড় বড় কথা বলে ধরে নিয়ে যাওয়ার পরে খুঁজেও পাবেন না, এর পক্ষের বন্ধুদেরও খুঁজে পাবেন না আর, বুঝতে পারছেন? তো এই হচ্ছে এদের জোর। তো এনিওয়ে, আমি একসময় দেখতাম, মানে আমি তো কখনোই রাজনীতির সাথে মানে জড়িত হওয়ার সুযোগ হয় নাই, তেমন হইও নাই। কিছুদিন বামের সাথে ছিলাম, দ্যাটস অল, ছাত্র অবস্থায়, তারপর তো চলে আসছি বিদেশে। আমি দেখতাম এখানে যে বিএনপির একটা ইয়েতে কি একটা কারণে গেছিলাম আমি, মানে বিএনপির কোনো কারণে জানি, আমার কোনো এক বন্ধু ছিল এসএসএফে, তার সাথে আমার ক্লাসমেট আর কি, কথা বলতে গেছিলাম, গিয়ে আই ফাউন্ড মুজিব ভাই সিটিং বিসাইড বেগম জিয়া। তো আমার কাছে মনে হয়েছিল দ্যাট ইজ ফিট, মানে হি ইজ অ্যান এডুকেটেড পার্সন, হি শুড বি দেয়ার।
একটা এডুকেশনের মূল্য দিতে হবে। ওই 479 টাকায় পিএইচডি করার পরে ওই পিএইচডি আছে বলে তাকে একটা মূল্য দেওয়া হয়েছে। আওয়ামী লীগ অ্যাটলিস্ট এই ভুলটা খুব কম করে। তারা শিক্ষিত যারা যাই করুক না কেন শিক্ষিত লোকজন উপরে রাখার চেষ্টা করে। আর বিএনপিতে আপনি কয়েকটা নাম বলছেন একটু আগে, এরা না বাংলা বলতে পারে কারেক্টলি, না ইংলিশ বলতে পারে কারেক্টলি। বাংলা বলে দেখবেন যে চলে আসছে একটা বিশেষ ডিস্ট্রিক্টের টান, ওইটা ছাড়া বাংলা বলতে পারে না, ইংলিশ তো পারেই না। তারা হচ্ছে বড় বড় সব পদে, হ্যাঁ বিএনপি বড় বড় সব পদে পদে থাকে। আমি একবার বলছিলাম ওদেরকে, মানে সাইফুল আর ডন এরা দুই ভাই আসছিল আমার বাসায় একটা কারণে। ডন আছে না এই বেগম জিয়ার এক বোনের ছেলে, সাইফুল মনে হচ্ছে আরেক বোনের ছেলে, বোথ অফ দেম কেম। আমি বলছিলাম যে আপনাদের লোকজনের সাথে বেশিরভাগ কথা বলা যায় না। তো বললো যে কেন? লেভেলের না, দে আর নট অফ লেভেলের না, এই জন্য কথা বলা যায় না। কথা বলার লোক হচ্ছে মুজিব ভাই বা তার সাথে আরো কিছু লোক আছে, এরা তো সামনে কই, সামনে আপনি যেসব লোকের নাম টাম বলেন ওদের সাথে কথা বলতে গেলে মানে আমার ওই গরজই নাই, আমি আই উইল নেভার টক, আমার দরকার নাই। এতই নিচু লেভেলের, আই ক্যানট ব্রিং মাই সেলফ দ্যাট ডাউন। এইসব লোকরা আপনারা নেতা বানায় রাখছেন, বলছিলাম একবার, আই টোল্ড দেম। বাট এনিওয়ে এটা তারা কন্ট্রোল করে না, কন্ট্রোল হয় কোথা থেকে আল্লাহ জানে। দে হ্যাভ দি উইকেস্ট লিডারশিপ আমার কাছে মনে হয়, দি উইকেস্ট লিডারশিপ এখন মুজিব ভাই। আনফর্চুনেটলি ইউর টিম হ্যাজ দি, মানে এটা আমার একটা সাধারণ মানুষের দেখা যে কথা বলছি, উইকেস্ট লিডারশিপ দে হ্যাভ, দে ডোন্ট হ্যাভ এনি অর্গানাইজড, কিছু নাই। একসাথে সবাই বসে আবার বের হয়ে গিয়ে প্রত্যেকের বিরুদ্ধে চলে যায়। তো এই টিম, হোয়াট ইউ আর এক্সপেক্টিং ফ্রম দ্যাট টিম? দিস টিম ইজ নট গোয়িং টু ডু এনিথিং অর্গানাইজ। এটার বিরুদ্ধে যে জেকব মিল্টন ভাই যে বললেন যে এটার বিরুদ্ধে এইটাকে ইউটিলাইজ করলে পরে শেখ হাসিনাকে নির্দেশদাতা দাত্রী এটসেট্রা বলে টোলে তাকে ডুম করে ফেলা যায়। এই দেশেও বলা যায় যে এই দেশে এটা একটা সন্ত্রাসী ধরনের কথাবার্তা, এবং এদেরকে সন্ত্রাসী বলা হোক, কোর্টে বলা যায় এটা। এই নিয়ে ভাবার, ওই লেভেলে ভাবার লোকজন, টু বি ভেরি অনেস্ট, আপনি এবং আপনার সাথে আরো 2-4 জন ফ্রেন্ড আছে, এছাড়া আমি কাউরে দেখি না। বাট ইউ আর নট ইন দি সিন, আপনারা তো এই মুহূর্তে সিনে নাই। বাট যারা আছে তারা আই ডোন্ট থিঙ্ক দে হ্যাভ এই অর্গানাইজিং ক্যাপাবিলিটি নাই। তো কি করবে এটাতে? আই ডোন্ট থিঙ্ক ইট ক্যান, মানে ইউটিলাইজ করা যেত, এমন সুযোগ ছিল, করলো না অথবা করতে পারলো না। ডক্টর মাসুদ, আমি আপনার কাছে ব্যাক করছি। মুজিব ভাই, এই আওয়ামী লীগের এই টেরোরিস্টের এই বক্তব্য থেকে আমি যে কথাটা বললাম, আওয়ামী লীগকে এই ডক্টর সিদ্দিক এবং এই মিজান চৌধুরী এই দুইটা বক্তব্যকে পুঁজি কইরা আমেরিকায় আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন নিয়ে আসা যায়, কোর্টের ডেজিগনেশন নিয়ে আসা যায়, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি থেকে তাদেরকে ডেজিগনেটেড করা যায়। ডক্টর সিদ্দিক, হাসিনা এবং এই মিজান চৌধুরী তাদেরকে জঙ্গি হিসাবে ডেজিগনেট করা যায়। বিএনপিতে এই মুহূর্তে অ্যাক্টিভ এমন কোন নেতা নেত্রী আছে যারা এই কাজটা করতে পারবে আপনার জানা মতে? আমার জানা মতে নেই। তবে প্রথম কথা বলি, এটা একটা ডাইরেক্ট থ্রেট করছে সে। এই আমেরিকার মতো জায়গাতে কাউকে ফিজিক্যাল অ্যাটাক করা ডাইরেক্ট থ্রেট ইজ এ ক্রাইম, এবং সে ডাইরেক্ট থ্রেট করছে শফিকুর রহমান সাহেবকে, যে তাকে মারার, মৃত্যুর ডাইরেক্ট থ্রেট করছে। সুতরাং এটা একটা ক্রাইম এবং এটাকে বিচারের আওতায় আনতে হবে। এবং এই যে পার্টি করে, যাদেরকে সে রিপ্রেজেন্ট করে, এবং সিদ্দিকুর রহমান যে আগে যে কথাগুলো আপনি দেখালেন সেটা একটা থ্রেট ছিল। এগুলো সব মিলিয়ে অবশ্যই এখানে আইনি ব্যবস্থা নেওয়া যায় এবং নেওয়া উচিত। না নিয়ে এই পার্টিকে এবং পার্টি যারা লোকজন আছে তাদেরকে ইনভেস্টিগেশনের আওতায় এনে তাদেরকে যথাযথ শাস্তি দিতে হবে। এবং এই পার্টিকে যেমন বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে, পৃথিবীর বুকে সব দেশেরকে নিষিদ্ধ করতে হবে, কারণ এরা হলো একটা সন্ত্রাসী সরকার। আমি আসি ওই ডক্টর মাসুদ একটা সুন্দর কথা বলেছেন। আপনার নিশ্চয়ই মনে আছে ম্যাডাম খালেদা জিয়া 2011 সালে এই দেশে আসছিলেন। তো ওই আসার আগেই উনি বিএনপির তখনকার যে নেতৃত্ব ছিল আব্দুল সম্রাট, ওই কমিটিকে উনি ডিজলভ করে দেন, কারণ উনি চাননি আব্দুল সম্রাটের পাশে বসে উনি কোনো মিটিং করতে। এবং তখন আমার কাছে বাংলাদেশে কল আসে যে ম্যাডাম চাচ্ছে আমি যাতে এটা দায়িত্বভার নিই, এবং আমাকে কনভেনার করে তখন কমিটি করা হয়। এবং সেটাই আমি, মাসুদ যেটা বললেন যে ও গেছে দেখছে যে আমার পাশে ম্যাডাম বসা, তো সেটা একটা ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল মিটিং ছিল। অনেকেই জানে এটা, নিউ ইয়র্কে মোর দেন 5,000 পিপুল আর দেয়ার ইন দ্যাট মিটিং। তো
তো এবং অত্যন্ত সুন্দরভাবে সেই মিটিংটা আমরা কন্ডাক্ট করি। তার পরবর্তীতে বিএনপির পার্টির কমিটি হওয়ার কথা, নানা রকম কমিটির অলরেডি ফরমেশন হয়ে গেছিল, সবই কিন্তু ওই একই কথা যেটা হয় গত 15 বছরও এখন পর্যন্ত বিএনপির কোনো কমিটি দেওয়া হয় না, এবং সেই দুর্বলতার কারণে আজকে এত কিছু হচ্ছে। দ্বিতীয়ত হলো, আমি একটা কথা আপনাকে এখানে বলবো যে এটা ভেরি ইম্পর্টেন্ট কথা, এটা যদিও এটার সাথে আপনার কথার সাথে ইয়ে হবে না, তারপরে বলছি আমি গতকাল একটা ইয়েতে দেখলাম, টকশোতে দেখলাম, ইন্ডিয়ার প্রেস ক্লাবের যে এখন যে নেতা গৌতম বসু মনে হয় তার নাম, বা গৌতম বোস বা সামথিং লাইক দ্যাট, তো সে একটা কথা খুব খুব সাংঘাতিক একটা মারাত্মক কথা বলছে, যেটা খুব অফেন্ডিং কথা। সে বলতেছে যে ভারতের স্বার্থের বিরুদ্ধে যদি বাংলাদেশে কিছু হয়, যদি ভারত মনে করে যে এটা তার স্বার্থের বিরুদ্ধে, তাহলে ভারত রেডি টু অ্যাটাক বাংলাদেশ। মানে বাংলাদেশে আমরা যাই করি না কেন, আমাদেরকে চিন্তা করতে হবে যে ভারতের স্বার্থ রক্ষা হলো কিনা। আমি ওনাকে ওপেনলি আপনার থ্রুতে চ্যালেঞ্জ করতে চাই যে ভারত যদি মনে করে দে হ্যাভ দ্যাট রাইট, আমাদের বাংলাদেশে সেই রাইট আছে। আমরা যদি দেখি যে ইন্ডিয়াতে বাংলাদেশের স্বার্থের এগেন্সে কিছু হচ্ছে, উই হ্যাভ দ্য সেম রাইট টু অ্যাটাক ইন্ডিয়া, কারণ ই হ্যাজ টু বি প্লেইন লেভেল ফিল্ড। আপনার এই উদ্যত্ত যে কমেন্ট, বাংলাদেশের লোক তৈরি আছে, আসেন, বাংলাদেশে যা হবে সব বাংলাদেশের স্বার্থ হবে, সেটাতে ইন্ডিয়ার স্বার্থ গেল কি না গেল, আই ডোন্ট গিভ এ ড্যাম টু দ্যাট। যদি পারেন দেখি আপনার কতটুকু সাহস থাকে বাংলাদেশ, ইন্ডিয়ার আর্মির বাংলাদেশে অ্যাটাক করার, আমরা দেখে নিব। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের লোক, বাংলাদেশের দেশ বাংলাদেশের স্বার্থে চলবে। গৌতম বোস বা হু এভার ইট ইজ, আই চ্যালেঞ্জ ইউ, আপনার পাঠান ইন্ডিয়ান আর্মি, দেখি আপনি কি করতে পারেন। ফাইজলামি পেয়েছেন বাংলাদেশকে নিয়ে, মনে করছেন যে সারা জীবন আপনার হাসিনাকে দিয়ে দেশ চালাবেন। সো আমি আপনার এটা থ্রুতে আমি বাংলাদেশের জনগণকে সাবধান করতে চাই, বাংলাদেশের আজকে যারা দেশ চালাচ্ছেন তাদেরকে আমি যে জানাতে চাই যে ইন্ডিয়া, this is how they are looking at you, ready with the country to fight against that. নিরুনিরা ডক্টর মাসুদ রহমান এবং ডক্টর মুজিবুর রহমান মজুমদার অত্যন্ত ভালোভাবে আপনারা কনক্লুড করেছেন, আলাপ আলোচনা করেছেন। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, অনেক মেহেরবানি। আপনাদের সাথে ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আমার কথা হবে। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি আপনাদের সাথে আবার কথা বলবো। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।